আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। তোমরা সবাই কেমন আছো? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। তোমরা সবাই কেমন আছো? একটু আমাকে জাস্ট কমেন্টে জানাও যে ভাইয়ার শব্দ ভয়েস শোনা যাচ্ছে কিনা। আমাকে জাস্ট একটু কমেন্টে জানাও যে আমার ভয়েসটা শোনা যাচ্ছে কিনা। ভাইয়াকে একটু কমেন্টে জানাও যে আমার শব্দটা শোনা যাচ্ছে কিনা এবং ভিডিও ক্লিয়ার কিনা, এই দুইটা জিনিস জানাও। যে ভাইয়া আজকে লেকচারটা একটু শুরু করে দিব। যারা যারা আমাকে সালাম দিচ্ছ সবাইকে ওয়ালাইকুম সালাম। ভাইয়াকে একটু জানাও যে আমার শব্দটা শোনা যাচ্ছে কিনা এবং ভিডিও ক্লিয়ার কিনা, এই দুইটা জিনিস যদি ক্লিয়ার হয় আমরা একটু ক্লাসটা শুরু করে দিব। এই দুইটা জিনিস জানাও যে ভাইয়া ক্লাসটা শুরু করে দিই। কমেন্টে জানাও যে আমার ভয়েস ক্লিয়ার কিনা এবং ভিডিওটা ক্লিয়ার কিনা, এই দুইটা জিনিস জানাও। ভাইয়া ক্লাসটা শুরু করে দিচ্ছি। ক্লিয়ার কিনা সবাই জানাও, ক্লিয়ার কিনা। তোমরা একটু কমেন্টে জানাও ক্রিস্টাল ক্লিয়ার। ওকে, চলো আমরা লাইভটা শুরু করে দিই। সেটা হচ্ছে তোমরা জানো যে গত ক্লাস আমরা ব্যাকটেরিয়া জননের শ্রেণী বিভাগ দেখাইছি, সেখানে আমি ধাপে ধাপে দ্বি বিভাজনটা প্রথমে শিখাই ফেলছি। তোমরা গত চার্টটা দেখো, ব্যাকটেরিয়া জননের চার্ট করে দিছিলাম, সুবিধা হবে। তাহলে আমরা সিরিয়ালি যাব। তো দেখবা প্রথম চার্টে আমরা পড়ছিলাম অঙ্গজ জনন। অঙ্গজ জনন দুই ধরনের, একটা ছিল দ্বি বিভাজন আর একটা হচ্ছে মুকুল উদ্গম। তাহলে মুকুল উদ্গম কিসের আন্ডারে পড়ে? ব্যাকটেরিয়ার অঙ্গজ জননের আন্ডারে পড়ে। তো অঙ্গজ জনন ব্যাকটেরিয়ার দুই ধরনের, একটা ছিল দ্বি বিভাজন যেটা আমরা গত ক্লাসে করে ফেলছি, এখন আরেকটা হচ্ছে মুকুল উদ্গম। এটা কোনো কিছুই না, এটা একদম নর্মাল। ভালোভাবে দেখো, এটা একদম ইজি। ধরে নাও এটা হচ্ছে আমার ব্যাকটেরিয়া, এটা একদম ইজি। এবার এটা হচ্ছে ব্যাকটেরিয়ার নিউক্লিয় বস্তু, মানে ডিএনএ। ধরে নাও এটা হচ্ছে ব্যাকটেরিয়া এবং এটা হচ্ছে ব্যাকটেরিয়ার নিউক্লিয় বস্তু, মানে হচ্ছে ডিএনএ। তো এখানে যে আছে ওরা কি করবে, একটা মুকুল সৃষ্টি করবে। কিভাবে? যেমন দেখো, এই দেখো এটা হচ্ছে যদি ব্যাকটেরিয়া হয়, এই ব্যাকটেরিয়া থেকে, এই দেখো এই ব্যাকটেরিয়া থেকে এরকম একটা ছোট মুকুল সৃষ্টি হবে। এটা একদম ইজি, পানিবাদ, কোনো ব্যাপারই না। এই ব্যাকটেরিয়া থেকে এরকম ছোট একটা মুকুল সৃষ্টি, এটাকে কি বলে? মুকুল। তোমরা জানো যে বিভিন্ন গাছ কিন্তু মুকুল সৃষ্টির মাধ্যমে তাদের সংখ্যা বৃদ্ধি করে থাকে। ঠিক সেমভাবে ব্যাকটেরিয়া আছে যারা মুকুল তৈরির মাধ্যমেও কি করতে পারে, নতুন নতুন ব্যাকটেরিয়া তৈরি করতে পারে। এই যে একটা ছোট বাট, বাট ইংরেজিতে বলে বাট, ইংরেজিতে কি বলে? বাট, মুকুল উদ্গম বা বাডিং। তো এরকম একটা ছোট মুকুল সৃষ্টি হয়, এই ছোট মুকুলটাই পরে একটা নতুন ব্যাকটেরিয়া হবে। এবং দেখো ব্যাকটেরিয়ার যে এই নিউক্লিয়াস, সরি এই ডিএনএ, সার্কুলার ডিএনএ, এই ডিএনএটা একটা থাকলে হবে না, দুইটা হয়ে যেতে হবে। কারণ যেহেতু এখান থেকে নতুন ব্যাকটেরিয়া সৃষ্টি হবে, ওই নতুন ব্যাকটেরিয়াতে একটা নিউক্লিয়াস, একটা ডিএনএ থাকতে হবে, একটা ডিএনএ থাকতে হবে। তাই এই সার্কুলার ডিএনএ কি হবে? বিভাজিত হয়ে ডিএনএ রেপ্লিকেশন করবে। তাহলে দেখো একটা ডিএনএ কয়টা ডিএনএতে কনভার্ট হইলো? দুইটা ডিএনএতে কনভার্ট হইলো। এই যে ঘটনাটা, এই যে একটা ডিএনএ দুইটা ডিএনএতে কনভার্ট হইলো, শেষ। এখন দেখো এই মুকুল, তোমরা জানো মুকুল প্রথমে ছোট থাকে, তারপর আস্তে আস্তে বড় হয়। তো দেখবা এই মুকুলটা আস্তে আস্তে এই মাতৃ ব্যাকটেরিয়ার সমান হয়ে যাবে। এটা হচ্ছে মাতৃ ব্যাকটেরিয়া কোষ, এটা হচ্ছে মাতৃ ব্যাকটেরিয়া কোষ। তার মানে দেখো এই মুকুল যেটা, এটা আস্তে আস্তে বড় হইতে 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 এটা সমান হয়ে যাবে, মানে মাতৃটা সমান হয়ে যাবে। তাহলে আমি দেখাচ্ছি কিভাবে। দেখো এই দেখো মাতৃটা সমান হয়ে গেছে, দেখছো? এতদিন না ছোট ছিল, এতদিন ছোট ছিল, এখন কি হয়ে গেছে? মাতৃকোষের সমান হয়ে গেছে। সুন্দর করে এই যে একটা অতিরিক্ত ডিএনএ, সেটা এখানে পাস করে দিবে। এখানে একটা ডিএনএ চলে গেছে, এখানে একটা ডিএনএ চলে গেছে। পরে এই মুকুলটা আস্তে করে বিচ্ছিন্ন হয়ে যাবে এবং বিচ্ছিন্ন হয়ে দুইটা কোষে পরিণত হবে। তাহলে এভাবে মুকুল সৃষ্টির মাধ্যমে ব্যাকটেরিয়া কি করে থাকে? তার অঙ্গজ জনন করে থাকে। এটা কোনো কিছুই না, এটা জাস্ট মুকুল একটা সৃষ্টি হবে
এবং মুকুল সৃষ্টি হওয়ার মাধ্যমে পরে বিচ্ছিন্ন হয়ে নতুন ব্যাকটেরিয়া কোষে তৈরি হবে। এটা তেমন সাধারণত তেমন ঘটে না, বাট কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় এই মুকুলোদ্গম প্রসেসটা। আশা করি বুঝছে, এখানে বোঝার মতো তেমন কিছু নাই। তো বোঝার মতো যেগুলা সেটা হচ্ছে আমরা এখন অঙ্গজ জনন পড়ে ফেলছি। অঙ্গজ জননের পর তোমরা একটু চার্টটা দেখো, চার্টে দেখবা অঙ্গজ জননের পর যে টপিকটা আছে, অঙ্গজ জননের পর যে টপিকটা আছে একটু চার্টটা দেখো, আমি লিখে দিছিলাম। চার্টটা কি বলতো? অঙ্গজ জননের পর আমি ফার্স্ট আগাবো। চার্টটা হচ্ছে যে তোমার কি বলো, অযৌন জনন। মনে আছে কিনা দেখো, অঙ্গজ জননের পর যে পদ্ধতিতে তোমার ব্যাকটেরিয়া জনন করবে সেটা হচ্ছে অযৌন জনন। অযৌন জনন মানে এখানে কোনো গ্যামিট টেমিট এগুলা ব্যাপার সেবার থাকবে না। সেটা হচ্ছে এখানে অযৌন জনন দুই ধরনের, আমি গত ক্লাসেই বলছি। অযৌন জনন দুই ধরনের, আমি গত ক্লাসেই বলছি। একটা হচ্ছে গনেডিয়া তৈরির মাধ্যমে, উৎপাদনের মাধ্যমে, আরেকটা হচ্ছে অ্যান্ডোস্পোর তৈরির মাধ্যমে। একটা হচ্ছে গনেডিয়া তৈরির মাধ্যমে, একটা হচ্ছে অ্যান্ডোস্পোর। তো প্রথমে যেটা দেখাবো অযৌন জননে, সেটা হচ্ছে গনেডিয়া তৈরির মাধ্যমে। তোমরা অবশ্যই গনেডিয়া কি জানো না, তো এটা বোঝার চেষ্টা করবা। গনেডিয়া উৎপাদনের মাধ্যমে কিছু ব্যাকটেরিয়া আছে অযৌন জননটা করে থাকে। কোন ধরনের ব্যাকটেরিয়া সেটা মাথায় রাখবা। অযৌন জননের মাধ্যমে লিউকোথ্রিস জাতীয় সূত্রাকার বা ফিলামেন্টাস ব্যাকটেরিয়া মূলত এই গনেডিয়া উৎপাদনের মাধ্যমে অযৌন জনন সম্পাদন করে। ফিলামেন্টাস ব্যাকটেরিয়া বলতে বোঝাচ্ছে যে সকল ব্যাকটেরিয়া ফিলামেন্ট দ্বারা গঠিত। তোমরা নিশ্চয়ই ফিলামেন্ট জানো। ফিলামেন্ট মানে হচ্ছে একটা সিঁড়ি যেরকম বিভিন্ন ধাপ থাকে, রেলিং, ইটস ফিলামেন্ট মানে সেটা। যেমন ধরো ফিলামেন্ট মানে বোঝাচ্ছে, ধরো এটা যদি একটা কি বলবো, এটা যদি একটা লম্বা কিছু হয়, এটাকে আমরা সিঁড়িতে কনভার্ট করলে এভাবে বিভিন্ন ধাপ দিব। এই যে একটা, দুইটা, তিনটা, এগুলোকেই বলা হয় ফিলামেন্ট। তো ব্যাকটেরিয়া, এই ফিলামেন্টাস ব্যাকটেরিয়াগুলোর নাম এরকম হয়েছে কেন? কারণ এই ব্যাকটেরিয়াগুলো হচ্ছে এরকম ফিলামেন্ট দ্বারা গঠিত, তাই এগুলোকে বলে ফিলামেন্টাস ব্যাকটেরিয়া। আমি একটা দেখাচ্ছি ফিলামেন্টাস ব্যাকটেরিয়া। একটা ব্যাকটেরিয়া আমি এখানে এঁকে দেখাচ্ছি। এই দেখো একটা ব্যাকটেরিয়া ভাই এখানে এঁকে দেখাচ্ছি। এই দেখো এরকম ফিলামেন্ট আছে। এই দেখো এই যে সিঁড়ির মতো ফিলামেন্ট আছে। এবার এখান থেকেও বিভিন্ন ব্রাঞ্চ বাইরে হতে পারে। যেমন এখান থেকে আরেকটা ফিলামেন্ট বাইরে হতে পারে, এভাবে আরও ফিলামেন্ট বাইরে হতে পারে, এখান থেকে আরও ফিলামেন্ট বাইরে হতে পারে। বুঝা গেছে? তো দেখবা এই ফিলামেন্টের একদম টপ, এটা হচ্ছে টপ। এই ফিলামেন্টের একদম টপে এরকম গোল গোল কিছু জিনিস তৈরি হবে। এরকম গোল গোল কিছু জিনিস তৈরি হবে। এই গোল গোল অনেকগুলা জিনিস তৈরি হয়েছে না? এই গোল গোল অনেকগুলা জিনিস যেগুলো দেখতেছ, এগুলাকেই একসাথে বলা হয় গনিডিয়া। মনে রাখবা গনিডিয়া শব্দটা হচ্ছে বহু বচন। এখানে দেখো কয়টা গোল গোল জিনিস দিছি, অনেকগুলা না, তাই বহু বচন বিধায় গনিডিয়া। আর যদি এখান থেকে একটা লাল কালার নাও, একটাকে বিবেচনা করো, তখন এটা হয় এক বচন, তখন বলবা গনিডিয়াম। তখন কি বলবা? গনিডিয়াম। যদি একটা সিঙ্গেলকে বলো, সিঙ্গেল মানে এক বচন, তাহলে গনিডিয়াম। যেরকম অনেকগুলা ক্ষেত্রে আমরা ব্যাকটেরিয়া শব্দটি ইউজ করি, আর যদি একটা ব্যাকটেরিয়া হয় তাহলে আমরা বলবো ব্যাকটেরিয়াম। তাহলে আমরা কি বলবো? ব্যাকটেরিয়াম। তাহলে গনিডিয়াম শুধুমাত্র ওই একটাকে বোঝাচ্ছে। এখন গনিডিয়ামটা কি? গনিডিয়ামটা হচ্ছে মোটাইল মানে কি? মোটাইল মানে হচ্ছে গতিশীল। মোটাইল মানে কি? যেটা মানে গতিশীল আর কি, গতিশীল বলতে পারো। মোটাইল মানে হচ্ছে গতিশীল। মোটাইল সিঙ্গেল সেল, মোটাইল একটা সিঙ্গেল সেল গনিডিয়াম। এরকম অনেকগুলো গনিডিয়া তৈরি হয়। মূলত এই জিনিসটা হয় কখন বলবো? এই জিনিসটা হয় প্রতিকূল পরিবেশে। তোমরা প্রতিকূল পরিবেশ মানে বুঝো যে পরিবেশে কোনো প্রাণীর টিকে থাকতে সমস্যা হয়, মানে যেটাকে বলা হয় এক্সট্রিম কন্ডিশন। ধরো বেশি
উচ্চ তাপমাত্রা বলতে ধরো 50 ডিগ্রি সেলসিয়াস, 60 ডিগ্রি সেলসিয়াস, এই ধরনের তাপমাত্রা, বা ধরো বেশি ঠান্ডা পড়তেছে -0 ডিগ্রি সেলসিয়াসের নিচে, ঠিক আছে, অথবা ধরো এমন একটা পরিবেশ যে পরিবেশে অনেক বিষাক্ত দ্রব্য আছে, তার মানে এটা এই প্রতিকূল পরিবেশ এমন একটা পরিবেশকে বোঝাচ্ছে যে পরিবেশে নর্মালি প্রাণীর টিকে থাকতে সমস্যা হয়। তো যখন ব্যাকটেরিয়া প্রতিকূল পরিবেশে থাকে তখন ব্যাকটেরিয়া তো বেশি দিন হয়তো বাঁচতে পারবে না, তো মারা যাওয়ার আগে তারা এভাবে তাদের সংখ্যা বৃদ্ধি করে, গনিডিয়া উৎপাদনের মাধ্যমে তাদের সংখ্যা বৃদ্ধি করে। এই জিনিসগুলো হয় প্রতিকূল পরিবেশে। তো এগুলো যখন বিচ্ছিন্ন হয়ে যাবে, যেমন দেখো এখান থেকে যদি এগুলো যখন আস্তে আস্তে একটা একটা করে বিচ্ছিন্ন হয়ে যাবে, তখন অনুকূল পরিবেশ যখন আসবে, অনুকূল পরিবেশে নতুন ব্যাকটেরিয়াতে কনভার্ট হবে, নতুন ব্যাকটেরিয়াতে রূপান্তরিত হবে, নতুন ব্যাকটেরিয়াতে কি হবে? রূপান্তরিত হবে। মানে এগুলো ধরো বিচ্ছিন্ন হয়ে যাবে না, একটা গনিডিয়াম এভাবে যখন বিচ্ছিন্ন হয়ে যাবে, যখন প্রতিকূল পরিবেশ শেষ হয়ে যাবে, অনুকূল পরিবেশ আসবে, তখন এই একটা গনিডিয়ামগুলো একটা নতুন ব্যাকটেরিয়াতে রূপান্তর হবে। তাহলে দেখো ছিল একটা ব্যাকটেরিয়া, হয়ে গেছে অনেকগুলা ব্যাকটেরিয়া। তো এটাই হচ্ছে গনিডিয়া উৎপাদনের মাধ্যমে তোমার কিভাবে অজনজননের মাধ্যমে তোমার কি করে ব্যাকটেরিয়া এটা করে। আচ্ছা, এখন আরেকটা জিনিস দেখবা, সেটা হচ্ছে অ্যান্ডোস্পোর উৎপাদন। এটা কোনো কিছু না, এগুলো কোনো কিছু না, বুঝার জিনিস হচ্ছে অ্যাকচুয়ালি যৌনজননটা, ঠিক আছে। আমি মুছে দিচ্ছি, এটা তেমন কিছু না। গনিডিয়া উৎপাদনের পর দেখবা অজনজননের মধ্যে আরেকটা আছে, সেটা কি বলতো? গনিডিয়া উৎপাদনের পর আরেকটা আছে অজনজনন, সেটা হচ্ছে, এটা খুবই বুঝার জিনিস, সেটা হচ্ছে অ্যান্ডোস্পোর উৎপাদন। আমি ইংরেজিতে লিখি অ্যান্ডোস্পোর উৎপাদন। এটা কিন্তু অনেক বুঝার জিনিস আছে, এটাও কিন্তু অজনজননের মাধ্যমে হয়, অ্যান্ডোস্পোর উৎপাদন, ঠিক আছে। অ্যান্ডোস্পোর উৎপাদন মনে রাখবা, এটাও কি হয়? প্রতিকূল পরিবেশে। প্রতিকূল পরিবেশ মানে বুঝো তো, মানে যে পরিবেশে কোনো প্রাণীর টিকে থাকতে খবর হয়ে যায়, যে পরিবেশে কোনো প্রাণীর টিকে থাকতে খবর হয়ে যায়, সেই পরিবেশটাকেই বলা হয় প্রতিকূল পরিবেশ। অ্যান্ডোস্পোর উৎপাদনের মাধ্যমে অজনজনন করে। এখন তোমার হয়তো জানতে ইচ্ছা করতেছে, ভাই অ্যান্ডোস্পোর আবারটা কি, এটা কি? তাহলে আমি এখানে শব্দটা ভেঙে বলি। অ্যান্ডো মানে তো তোমরা জানো, অ্যান্ডো মানে হচ্ছে ভেতরে। অ্যান্ডো মানে কি? অ্যান্ডো মানে কি এটা তো তোমরা জানো। অ্যান্ডো মানে কি? ভিতরে। কার ভিতরে? ব্যাকটেরিয়া কোষের ভিতরে। ব্যাকটেরিয়া কোষের ভিতরে। আর স্পোর মানে বোঝাচ্ছে স্পোর সদৃশ। স্পোর মানে বোঝাচ্ছে স্পোরের মতো। তোমরা অনেকে স্পোর চিনো, গোল গোল দেখতে। স্পোর হচ্ছে গোল গোল দেখতে। এটা স্পোর না, এমনি অ্যাকচুয়ালি স্পোর সদৃশ, মানে স্পোরের মতো, বিধায় এটাকে অ্যান্ডোস্পোর বলছে। আবার অনেকে মনে করবে ভাই এটা স্পোর, বাট স্পোর না, স্পোরের মতো দেখতে বিধায় এটার নাম স্পোর আসছে। তার মানে অ্যান্ডোস্পোর মানে হচ্ছে ব্যাকটেরিয়া কোষের ভিতরে স্পোর সদৃশ একটা স্ট্রাকচার তৈরি হয়, যেটা তাকে প্রতিকূল পরিবেশে টিকে থাকতে সহায়তা করে। এটাই হচ্ছে অ্যান্ডোস্পোর। বুঝা গেছে? তার মানে অ্যান্ডোস্পোরটা কেন তৈরি হয়, সেটা হচ্ছে অ্যান্ডোস্পোরটা এই জন্য তৈরি হয় যাতে প্রতিকূল পরিবেশে ব্যাকটেরিয়া টিকে থাকতে পারে। তাহলে অ্যান্ডোস্পোর নামকরণটা এরকম কেন? ব্যাকটেরিয়া কোষের ভিতরে অ্যান্ডো এবং স্পোর সদৃশ, স্পোরের মতো দেখতে। এই গঠনটা তারা তৈরি করে কেন বলতো? অ্যান্ডোস্পোর তারা তৈরি করে কেন? প্রতিকূল পরিবেশে টিকে থাকার জন্য। এখন কেউ যদি জিজ্ঞেস করে ভাইয়া অ্যান্ডোস্পোর কেন তৈরি হয়, অ্যান্ডোস্পোর কেন তৈরি, কেউ যদি তোমাকে জিজ্ঞেস করে ভাইয়া কিছু ব্যাকটেরিয়া অ্যান্ডোস্পোর তৈরি করে কেন, তাহলে এটার আনসার কি বলতো? আনসার এখানেই আছে, প্রতিকূল পরিবেশে টিকে থাকার জন্য। প্রতিকূল পরিবেশে টিকে থাকার জন্য অ্যান্ডোস্পোর তৈরি হয়। এখন তার মানে এখন অ্যান্ডোস্পোর দেখাটা একটু আমাদের দরকার, কারণ কিভাবে ব্যাকটেরিয়া কি করে আমাকে দেখার দরকার আছে, যে সে অ্যান্ডোস্পোর তৈরি করে এবং প্রতিকূল পরিবেশে টিকে থাকতে পারে। কি করে বা অ্যান্ডোস্পোরটা কীরকম দেখতে, চলো আমরা অ্যান্ডোস্পোরটা দেখি কিভাবে তৈরি হয়। দেখাটা জরুরি হয়ে পড়ছে কিনা, বিকজ অ্যান্ডোস্পোর তৈরির মাধ্যমে তারা প্রতিকূল পরিবেশে টিকে থাকতে পারে।
এবং তাহলে অ্যান্ডোস্পোর দেখাটা একটু দরকার। চলো আমরা অ্যান্ডোস্পোরটা একটু দেখে ফেলি। মনে রাখবা যে অ্যান্ডোস্পোরটা ব্যাকটেরিয়া কোষের ভিতরে তৈরি হবে। আমি বলছি না কোথায় তৈরি হবে, ব্যাকটেরিয়া কোষের ভিতরে। এবং মনে রাখবা এই অ্যান্ডোস্পোর তৈরি হয় বেসিলিয়াসি গোত্রের ব্যাকটেরিয়াতে হয়। এটা গোত্রের ব্যাকটেরিয়াতে এই অ্যান্ডোস্পোর উৎপাদন করে তারা প্রতিকূল পরিবেশে টিকে থাকে। বেসিলিয়াসি মানে বুঝছো, বেসিলাস যে ব্যাকটেরিয়াগুলো আছে, বেসিলাস ব্যাকটেরিয়াগুলোই মূলত অ্যান্ডোস্পোর তৈরির মাধ্যমে কি করে, প্রতিকূল পরিবেশে টিকে থাকে। তাহলে চলো আমরা এই অ্যান্ডোস্পোরটা একটু দেখে ফেলি। তো ধরে নাও এটা হচ্ছে একটা বেসিলাস ব্যাকটেরিয়া, এটা হচ্ছে একটা বেসিলাস ব্যাকটেরিয়া। এটা হচ্ছে একটা বেসিলাস ব্যাকটেরিয়া, এটা হচ্ছে প্লাজমা মেমব্রেন, এটা হচ্ছে কোষ প্রাচীর, সেটা তোমরা জানো। এবং বেসিলাস ব্যাকটেরিয়ার ভিতরে এভাবে কি আছে, একটা কি বলতো, ডিএনএ আছে। এখন দেখো যখন প্রতিকূল পরিবেশ থাকে তখন এই ব্যাকটেরিয়ার ডিএনএ তথা ব্যাকটেরিয়ার কোষের ভিতরে যে গুরুত্বপূর্ণ অঙ্গাণুগুলো আছে, যেমন এখানে রাইবোজোম আছে, ধরে নাও এখানে কি আছে, রাইবোজোম আছে। এই গুরুত্বপূর্ণ অঙ্গাণু নষ্ট হয়ে যেতে পারে প্রতিকূল পরিবেশে। ধরো উচ্চ তাপমাত্রা, বেশি হিট পড়তেছে, বেশি হিট পড়লে কি হয়, এগুলো নষ্ট হয়ে যেতে পারে। ধরো বিষাক্ত পরিবেশে তারা বসবাস করতেছে, বিষাক্ত পরিবেশে বসবাস করলে এই কোষের ভিতরে যে উপাদানগুলো আছে এগুলো নষ্ট হয়ে যেতে পারে না, এটাই প্রতিকূল পরিবেশ। তাই তারা একটা ডিফেন্স সিস্টেম কি করবে, তৈরি করবে। যেরকম বিভিন্ন জীবাণু যখন আমাদের শরীরে প্রবেশ করে আমরা কি করি, আমাদের শরীরে একটা ডিফেন্স সিস্টেম থাকে না। তাই যখন প্রতিকূল পরিবেশ থাকবে এই ডিএনএ, এই রাইবোজোমগুলো যাতে নষ্ট না হয়ে যায়, এজন্য তারা অ্যান্ডোস্পোর তৈরির মাধ্যমে একটা ডিফেন্স ব্যবস্থা তৈরি করবে। কিভাবে দেখো, কিভাবে অ্যান্ডোস্পোরটা তৈরি হয়। প্রথমে কি করবে, এই ডিএনএ রেপ্লিকেশন ঘটবে। একটু ভালোভাবে খেয়াল করো, দেখো প্রথমে কি ঘটবে, প্রথমে এটা ডিএনএ রেপ্লিকেশন ঘটবে। একটা কেন্দ্র, একটা অক্ষকে কেন্দ্র করে এভাবে ডিএনএ রেপ্লিকেশন ঘটবে। এভাবে একটা ডিএনএ রেপ্লিকেশন, এভাবে ডিএনএ রেপ্লিকেশন। তাহলে দেখো একটা অক্ষকে কেন্দ্র করে, এই যে অক্ষ, একটা অক্ষকে কেন্দ্র করে এভাবে ডিএনএ রেপ্লিকেশন ঘটবে। এভাবে কি করবে, ডিএনএ রেপ্লিকেশন ঘটবে একটা অক্ষকে কেন্দ্র করে, একটা অক্ষকে কেন্দ্র এভাবে ডিএনএ রেপ্লিকেশন ঘটবে। এখন অক্ষটার মাঝখানে এভাবে একটা পর্দা তৈরি হবে। কেন, কারণ এই দুইটা ডিএনএকে আলাদা করার জন্য। তাহলে দেখো এই যে পর্দা যেটা দেখতেছ, এই পর্দাকে বলা হয় সেপ্টাম। তো ভাইয়া সেপ্টাম মানে কি, সেপ্টাম মানে হচ্ছে আলাদাকারী কোনো পর্দা। সেপ্টাম মানে কি, আলাদাকারী পর্দা। যেরকম আমরা একটা রুমকে দুইটা রুম বানাইতে পারি মাঝখানে একটা পার্টিশন দিয়ে, সেটাকেও তুমি সেপ্টাম বলতে পারো। তাহলে সেপ্টাম মানে কি, আলাদাকারী একটা পর্দা, যেটা এই দুইটা ডিএনএকে আলাদা করছে, এই দুইটা ডিএনএকে আলাদা করছে। এইবার তাহলে কি ঘটনা ঘটবে দেখো, এই যে ডিএনএটা আছে সেপ্টাম সহ এটা গোল হয়ে যাবে। তাহলে দেখো আমি দেখাচ্ছি, এই দেখো সেপ্টাম সহ এই যে ডিএনএটা সেপ্টাম সহ এভাবে, মানে সরি সেপ্টামটা এভাবে গোল হয়ে যাবে। আমি দেখাচ্ছি, এই দেখো সেপ্টাম, এই সেপ্টাম এবং সেপ্টাম সহ, আর এইটা হচ্ছে এই প্লাজমা মেমব্রেন, এই প্লাজমা এভাবে গোল হয়ে যাবে। এইটা কালোটা হচ্ছে প্লাজমা মেমব্রেন, আর ভিতরে আছে এই ডিএনএটা, ভিতরে আছে এই ডিএনএটা, এভাবে কি হয়ে যাবে, গোল হয়ে যাবে। এদিকে আরেকটা ডিএনএ আছে না, এদিক দিয়ে আরেকটা ডিএনএ আছে, তবে এটা উন্মুক্ত। এখন দেখো এর আগে ডিএনএটা ছিল উন্মুক্ত, এখন ডিএনএটা একটা পুরু প্রাচীর দ্বারা আবৃত। এই যে জিনিসটা দেখতেছ, এই যে জিনিস, এটা হচ্ছে কি, পুরু প্রাচীর। এটা হচ্ছে কি, পুরু প্রাচীর। তার মানে এই পুরু প্রাচীর দ্বারা, এটা হচ্ছে পুরু প্রাচীর, এবং এখানে কি থাকে, এখানে কি থাকে, ডিএনএ আবদ্ধ থাকে। পুরু প্রাচীর দ্বারা কি থাকে, ডিএনএ আবদ্ধ থাকে। এই পুরু
প্রাচীর যেটা দেখতেছো, এটা এই ডিএনএ কে প্রতিকূল পরিবেশ থেকে রক্ষা করবে। কারণ প্রতিকূল পরিবেশের যে হিট, ধরো বেশি তাপমাত্রা পড়তেছে, ওই তাপমাত্রা এই পুরু প্রাচীরটাকে ভেদ করতে পারবে না। ধরো বেশি গরম পড়তেছে, ধরো 60 ডিগ্রি সেলসিয়াস, যেখানে তো আমরা বাঁচবই না, 70 ডিগ্রি সেলসিয়াস এই তাপমাত্রা ধরো, তো ওই তাপগুলো এই পুরু প্রাচীরগুলোকে ভেদ করতে পারবে না। ফলে এই ডিএনএটা ইনটেক্ট থাকতেছে কিনা, এই ডিএনএটা ইনটেক্ট থাকতেছে কিনা, থাকতেছে। তার মানে এটা একটা ডিফেন্স সিস্টেমের মতো না, যে প্রতিকূল পরিবেশের ডিএনএ গুলোকে রক্ষা করা হচ্ছে। এখন দেখো প্রতিকূল পরিবেশে তো এই ডিএনএটা নষ্ট হয়ে যাবে কিছুক্ষণ, দেখো স্বাভাবিক, এটা কিন্তু এটা কোনো পুরু প্রাচীর দ্বারা আবৃত না। সো কিছুক্ষণ পর এই ডিএনএটা তো নষ্ট হয়ে যাবে, কিন্তু এই ডিএনএটা তো ইনটেক্ট থাকবে। তাহলে দেখো কি সুন্দর একটা ডিফেন্স সিস্টেম। এই পুরা জিনিসটাকেই বলা হয়, গোল করে যে পুরা জিনিসটাকে বলা হয়, এটাকেই বলা হয় অ্যান্ডোস্পোর। এটাকেই বলা হয় অ্যান্ডোস্পোর। অ্যান্ডো কেন? কারণ ভিতরে, দেখো কোষের ভিতরে। আর স্পোর কেন? দেখো স্পোরের মতো গোল, স্পোরের মতো গোল। এইভাবেই তারা অ্যান্ডোস্পোর তৈরি করে। যখন প্রতিকূল পরিবেশ শেষ হয়ে যাবে, তখন অ্যান্ডোস্পোরটা কি হয়ে যাবে? বের হয়ে যাবে। অ্যান্ডোস্পোরটা বের হয়ে কি হয়ে যাবে? নতুন কোষে পরিণত হবে। কখন? অনুকূল পরিবেশে। যখন প্রতিকূল পরিবেশ শেষ হয়ে যাবে, কারণ তোমরা জানো অনুকূল পরিবেশ আসবে, প্রতিকূল পরিবেশ যাবে, এভাবে প্রতিকূল পরিবেশ গেলে অনুকূল পরিবেশ আসবে। তো যখন প্রতিকূল পরিবেশ শেষ হয়ে যাবে, ব্যাকটেরিয়া সুন্দর করে এই অ্যান্ডোস্পোরটা এখান থেকে বের হয়ে যাবে, এবং অ্যান্ডোস্পোরটা পরবর্তীতে নতুন কোষে পরিণত হবে। তাহলে এভাবে অ্যান্ডোস্পোর উৎপাদনের মাধ্যমে ব্যাকটেরিয়া নতুন একটা কোষে পরিণত হচ্ছে কিনা, এটাই হচ্ছে ব্যাকটেরিয়ার অজনন। অ্যান্ডোস্পোরটা যখন প্রতিকূল পরিবেশ শেষ হয়ে যাবে, তাহলে অনুকূল পরিবেশ, এখন তার কোনো সমস্যা নেই। অ্যান্ডোস্পোরটা সুন্দর করে এই ব্যাকটেরিয়া কোষ থেকে বের হয়ে যাবে, এবং বের হয়ে নতুন একটা ব্যাকটেরিয়া কোষে পরিণত হয়ে যাবে, এবং এভাবেই ব্যাকটেরিয়া অ্যান্ডোস্পোর উৎপাদনের মাধ্যমে নিজের প্রজননটা করে দেবে। তো এটা আসলে মোর দেন জননের চেয়ে এটা মোর দেন ডিফেন্স সিস্টেম বলতে পারো। মূলত এটাকে আমরা জনন বললেও, অজনন বললেও, এটা ইজ লাইক আ ডিফেন্স সিস্টেম। প্রতিকূল পরিবেশে বেঁচে থাকার জন্য সে একটা জাস্ট ডিফেন্স সিস্টেম ব্যবস্থা গড়ে তোলে তার শরীরে। তো এটা জননের চেয়েও আমি ডিফেন্সের কথাটাই বেশি গুরুত্ব দিব। আই হোপ তোমরা এই টপিকটা বুঝছো। যদি এই টপিকটা বুঝে থাকো, ভাইয়া মুছে দিব, এবং ভাইয়া আমরা একটা টপিক পড়বো যেটা হচ্ছে ব্যাকটেরিয়ার যৌনজনন। দেখো ভাইয়া এখন যেটা পড়বো সেটা হচ্ছে ব্যাকটেরিয়ার যৌনজনন। তোমরা জানো আমি যে চার্টটা দিছি, ওই চার্টে ব্যাকটেরিয়ার যে যৌনজনন আছে 3 ধরনের বলছিলাম। 3 ধরনের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট যেটা 1 নাম্বার, সেটা হচ্ছে কনজুগেশন। এখন আমরা ব্যাকটেরিয়ার কি পড়বো বলতো? যৌনজনন। এখন আমরা ব্যাকটেরিয়া কি পড়বো? যৌনজনন। খুবই গুরুত্বপূর্ণ এই টপিকটা। বইয়ে ওভাবে বিস্তারিত বলা নাই, আমি বিস্তারিত বলার চেষ্টা করব, সো মনোযোগ দিবা। কনজুগেশন, কনজুগেশনের মাধ্যমে ব্যাকটেরিয়া যৌনজনন করে। তার আগে বুঝতে হবে ব্যাকটেরিয়া যৌনজনন কিন্তু মানুষের মতো না, বা অন্যান্য আপডেটেড প্রাণীর মতো না। এরা যেহেতু আদিকোষী, এদের জনন কোষও আদি টাইপসের হবে। এদের জনন কোষও কি টাইপসের হবে? আদি টাইপসের হবে। এদের জনন কোষ কি টাইপসের হবে? এদের জনন কোষ কি টাইপসের হবে? আদি টাইপসের হবে। কি রকম? এরা মূলত আমাদের মতো গ্যামিট তৈরি করে না। নো গ্যামিট, মানে আমরা নর্মালি যৌনজনন বলতে বলি শুক্রাণু ডিম্বাণু তৈরি হবে। ব্যাপারটা এখানে এরকম না। ব্যাকটেরিয়া কিসের শুক্রাণু, কিসের ডিম্বাণু। সো এদের যৌনজনন মানে গ্যামিট তৈরি হওয়া বোঝায় না, এখানে কোনো গ্যামিট তৈরি হয় না। এদের যৌনজনন বলতে যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে জেনেটিক মেটেরিয়াল ট্রান্সফার হয়। জাস্ট যেটা হয় সেটা হচ্ছে ট্রান্সফার জেনেটিক ম্যাটেরিয়াল, ট্রান্সফার জেনেটিক ম্যাটেরিয়াল। তার মানে এক ব্যাকটেরিয়া হতে আরেক ব্যাকটেরিয়াতে তারা জাস্ট জেনেটিক ম্যাটেরিয়াল মানে যে ডিএনএ আছে ওই ডিএনএটা পাস করে দেয়। এই জেনেটিক ম্যাটেরিয়াল পাস করাকেই ওদের ক্ষেত্রে যৌনজনন বলে। যদি এটাকে যৌনজনন বলাটা হাস্যকর, তবুও এটাকে যৌনজনন বলতেছে, বিকজ দুইটা ভিন্ন ব্যাকটেরিয়া একে অপরের সাথে কানেকশনের মাধ্যমেই এই জেনেটিক ম্যাটেরিয়ালগুলা ট্রান্সফার করে। ধরো আমার থেকে একটা ডিএনএ আছে, অন্যজন থেকে নাই,
তো আমি কি করব, আমার যে ডিএনএটা আছে আমি ওই যার নাই তাকে দিয়ে দিচ্ছি। তো এখন দিব কিভাবে, দেওয়ার জন্য একটা সংস্পর্শ লাগবে, একটা কানেকশন লাগবে, একটা নালী লাগবে। এই যে নালীটার মাধ্যমে আমরা একে অপরের সাথে যুক্ত হচ্ছি, যেহেতু নালীর মাধ্যমে যুক্ত হচ্ছি তাই যৌন বলতেছে, কিন্তু এখানে কোনো গ্যামিট ট্যামিট তৈরি হবে না। তো জাস্ট ট্রান্সফার জেনেটিক মেটেরিয়াল, একটা ব্যাকটেরিয়া থেকে আরেকটা ব্যাকটেরিয়া জেনেটিক যাবে। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, এখানে সংখ্যা বাড়ে না। নর্মালি কিন্তু আমরা দেখি যে ভাইয়া জনন বলতে আমরা বুঝি রিপ্রোডাকশন মানে সংখ্যা বাড়ে, কিন্তু এখানে মূলত তোমার সংখ্যা বাড়বে না। সংখ্যা বাড়া ছাড়াই তারা জাস্ট একজন কি করবে, তার ডিএনএটা আরেকজনকে দিয়ে দিবে। এটাই হচ্ছে যৌন জনন। তাহলে যৌন জননের যে টপিকটা তোমাদেরকে আমি পড়াবো প্রথমে, সেটা হচ্ছে কনজুগেশন। খুবই গুরুত্বপূর্ণ, একটু ভালোভাবে মনোযোগ দিবা। দেখো ভাই, এখানে একটা ব্যাকটেরিয়া কি, এই যে এই একটা ব্যাকটেরিয়া আঁকলাম, এই যে ভাই একটা ব্যাকটেরিয়া আঁকলাম, ঠিক আছে। এদিক দিয়ে ভাই আরেকটা ব্যাকটেরিয়া আঁকবো। কারণ কনজুগেশনের মাধ্যমে দুইটা ব্যাকটেরিয়া লাগবে। আচ্ছা দেখো, এটা একটা ব্যাকটেরিয়া, এটা একটা ব্যাকটেরিয়া। এখন খেয়াল করবা, এখানে তার একটা ডিএনএ থাকে, বৃত্তাকার ডিএনএ। একটু ভালোভাবে মনোযোগ দিবা। একটা বৃত্তাকার ডিএনএ থাকে, এই যে দেখো, এটাকে বলা হয় ব্যাকটেরিয়ার ক্রোমোজোম। এটাকে বলা হয় ব্যাকটেরিয়াল ক্রোমোজোম, বা এটাকে মূল ক্রোমোজোম বলে। মূল ক্রোমোজোম বলে। ঠিক সেম ভাবে এই ব্যাকটেরিয়াতে অবশ্য ডিএনএ কি থাকবে, একটা এরকম সার্কুলার ডিএনএ থাকবে। এই দেখো, এটাও সেম ব্যাকটেরিয়ার মূল ক্রোমোজোম। এখন মনে রাখবা, কিছু ব্যাকটেরিয়া আছে, ফর এক্সাম্পল ইকোলাই ব্যাকটেরিয়া, যাদের কিন্তু মূল ক্রোমোজোমের পাশাপাশি একটা ছোট গোলাকার বৃত্তাকার ডিএনএ থাকে, যেটাকে আমরা বলি প্লাসমিড। তোমরা জানো কি না যে ইকোলাই ব্যাকটেরিয়ার একটা মূল ক্রোমোজোম, বৃত্তাকার ক্রোমোজোম বাদে কিছু এডিশনাল ছোট ছোট, এটার চেয়েও ছোট ছোট গোলাকার ডিএনএ আছে, যেগুলোকে বলা হয় প্লাসমিড। তো ভাইয়া এখানে একটা প্লাসমিড আঁকবো, ছোট দিবা, এটার চেয়েও ছোট দিবা, এটাকে একটু লাল করে আঁকতেছি। এটাই হচ্ছে সেই প্লাসমিডটা, এটাই হচ্ছে সেই প্লাসমিডটা। এটাকে আমি বলবো এফ প্লাসমিড। একটু ভালোভাবে মনোযোগ দিবে, এটাকে আমি কি বলবো, এফ প্লাসমিড। এখন তুমি আমাকে ভাইয়া বলবা, ভাইয়া এফ মানেটা কি? এফ মানেটা কি? এফ মানেটা হচ্ছে এই যে এখানে এখানে এক ধরনের জিন থাকবে, যেটাকে বলা হবে এফ জিন। ভালোভাবে খেয়াল করবে, বা এফ ফ্যাক্টর বলে, ফ্যাক্টর বা জিন একই কথা। এখানে যে জিনটা থাকবে, এখানে থাকবে এফ জিন। এখনো বুঝলাম না ভাইয়া, এফ জিন মানে কি? মনে রাখবা, এফ জিনকে আর একটু সুন্দর করে যদি বলি, এটাকে বলে ফার্টিলাইটিজিন। ফার্টিলাইটিজিন। তোমরা কি ফার্টিলাইটি মানে বুঝো? ফার্টিলাইজেশন। তোমরা ফার্টিলাইজেশন শব্দটা শুনছো না? নিষেক, ওই নিষেক থেকে, ফার্টিলাইজেশন থেকে আসছে ফার্টিলাইটিজিন। যেহেতু এটা একটা যৌন জনন, এটা কি, এটা কি, এটা একটা যৌন জনন, তাহলে এখানে তো নিষেক টিষেকের ব্যাপার স্যাপার থাকে, ঠিক আছে, একটা কানেকশনের ব্যাপার স্যাপার থাকে, ঠিক আছে। সো দেখো ফার্টিলাইটিজিন। এখন দেখো, এই ফার্টিলাইটিজিন যেই ব্যাকটেরিয়া থাকবে, সেই ব্যাকটেরিয়ার নিষেক করার জন্য একটা লিঙ্গ থাকবে। ওই লিঙ্গটার নাম হচ্ছে সেক্স পাইলাস। ভালোভাবে খেয়াল করবা, সেক্স পাইলাস। এক বচনে বলে পাইলাস, বহু বচনে বলে পাইলি বা পিলি। তোমরা ব্যাকটেরিয়ার স্ট্রাকচার যখন পড়বা, তখন দেখবা ব্যাকটেরিয়া থেকে এরকম লম্বা একটা রডের মতো জিনিস বের হয়, যেটাকে নাম দিছিল পিলি। বহু বচনে বলে পিলি, এক বচনে বলে পাইলাস। পিলাস, অনেকে পিলাস বলে। তাহলে সেক্স পিলাস, তার মানে সেক্স পিলাস তারই থাকবে যার এফ প্লাসমিড তথা এফ জিন তথা ফার্টিলাইটিজিন থাকবে। মনে রাখবা, যে ব্যাকটেরিয়ার এফ প্লাসমিড তথা
এফ জিন তথা ফার্টিলাইটি জিন থাকবে, সেই ব্যাকটেরিয়ার একটা লিঙ্গ লাগবে যেটাকে বলবো সেক্স পাইলাস। তার মানে এর এফ প্লাজমিড যেহেতু আছে তার এই সেক্স পাইলাসটা থাকবে, এবং যার এফ প্লাজমিড থাকবে সেক্স পাইলাস থাকবে তাকে আমরা বলবো এফ প্লাস। মনোযোগ দিবা, তাকে আমরা বলবো এফ প্লাস। এখন এই ব্যাকটেরিয়াটা দেখো, এই ব্যাকটেরিয়া এরকম গোল করে আমি কোনো প্লাজমিড দিই নাই, তার মানে এই ব্যাকটেরিয়ার কিন্তু ফার্টিলাইটি জিন নাই, মানে সেক্স পাইলাস থাকবে না। যেহেতু এই ব্যাকটেরিয়ার লিঙ্গটা থাকবে না, মানে সেক্স পাইলাসটা থাকবে না, তাই এই ব্যাকটেরিয়াকে আমরা বলবো এফ নেগেটিভ, আর কি নাই বিদায় নেগেটিভ। তো মনে রাখবা এফ প্লাসকে আমরা বলবো ডোনার সেল, ডোনার সেল, আর এফ মাইনাসকে বলবো গ্রহিতা সেল বা গ্রহিতা বা রেসিপিয়েন্ট সেল বা গ্রহিতা কোষ। মানে হচ্ছে এই ডোনার সেলটা এই প্লাজমিড একে দিয়ে দিবে, বুঝতে পারতেছো? এ হচ্ছে দাতা। দাতা কারা? যারা দেয়। এই দাতা সেলটা এই যে বৃত্তাকার যে প্লাজমিডটা এফ প্লাজমিডটা একে দিয়ে দিবে, একে দিয়ে দিবে, এ এটা গ্রহণ করবে আর এটাকে এটা দিয়ে দিবে। কোনটাকে? এই এফ প্লাজমিডটাকে দিয়ে দিবে। এখন বলো কিভাবে দিবে? এদের মধ্যে তো একটা সংযোগ লাগবে। কিভাবে দিবে? একটা সংযোগ লাগবে না? নাকি এমনি উড়ে এসে একটা জাদু টানু ছু মান্তার ছু কালাকুত্তার গু এভাবে বলে বলে সুন্দর করে পাঠিয়ে দিবে? সম্ভব? তার মানে একটা সংযোগ লাগবে। আর সংযোগটা কি? এই যে সেক্স পাইলাস, এটা কি জন্য আছে? যে সংযোগটা করার জন্য। সেক্স পাইলাসটা কার থাকবে? এর না এর? অবশ্যই এর, বিকজ তার কাছেই এফ প্লাজমিডটা আছে, তাই সেক্স পাইলাসটা এর কাছে থাকবে। তাহলে ভাই একটা সেক্স পাইলাস আঁকতেছি, ভালোভাবে খেয়াল করবা, একটু ভালোভাবে খেয়াল করবা। এই দেখো এই দেখো একটা দণ্ডাকার। এটা হচ্ছে কিসের মতো? দণ্ডাকার, রডের মতো দেখতে। কিসের মতো দেখতে? রডের মতো। এই দেখো এই রডের মতো জিনিসটা, এটাকে আমরা এখানে ড্রিল করে দিব। এখানে কি করে দিব? ড্রিল করে দিব। এখানে কি করে দিব? ড্রিল করে দিব। এই দেখো দেখো এই এটাকেই বলা হয় সেক্স পাইলাস, বা এটাকে তোমাদের বইয়ে লিখছে কনজুগেশন নালী। এটাকে তোমাদের বইয়ে লিখছে কনজুগেশন নালী, একই কথা। এটাকে বলা হয় কনজুগেশন নালী বা সেক্স পাইলাস। দেখো সেক্স পাইলাসটা অ্যাকচুয়ালি কার আছে? যে এর আছে, এর নাই। এর সুন্দর করে সেক্স পাইলাসটা এভাবে ড্রিল করে দিছে, এভাবে ড্রিল মেশিন দিয়ে যেভাবে ড্রিল করে দিছে। এখন এই যে বৃত্তাকার ডিএনএটা সুন্দর করে এইটার ভিতর দিয়ে পাস হবে, এটার ভিতর দিয়ে যাবে। এই দেখো অ্যানিমেশন আকারে চিন্তা করো, এটার ভিতর দিয়ে যাবে, এটার ভিতর দিয়ে গিয়ে এখানে প্রবেশ করবে। শুধু একটা স্ট্রেন প্রবেশ করবে। আমি দেখাচ্ছি। দেখো এখানে এটা এভাবে ডাবল স্ট্রেন না, এটা এভাবে ডাবল স্ট্রেন না, শুধুমাত্র এই সিঙ্গেল সুতাটা প্রবেশ করবে। এই দেখো শুধু এই সিঙ্গেল সুতাটাই প্রবেশ করছে। সিঙ্গেল সুতাটা প্রবেশ করে এভাবে গোল হয়ে যাবে। শুধু এখানকার যে ডাবল হেলিক্স ছিল না, শুধু এই সিঙ্গেল সুতাটা প্রবেশ করবে। এখন সিঙ্গেল সুতাটাকে অতিক্রম করে আরেকটা সুতা এখানে তৈরি হবে। ঠিক সেমভাবে এখানে সিঙ্গেল সুতা হয়ে গেছে না, এটাকে অতিক্রম করে এখানেও আরেকটা সুতা তৈরি হবে। দেখো তো প্রথমে এখানে প্লাজমিডটা ছিল, এখানে ছিল না। সেক্স পাইলাসের মাধ্যমে খুব সুন্দর করে এই প্লাজমিডটা এখানে চলে আসছে। এমন না যে পুরা প্লাজমিডটা এসে গেছে, ব্যাপারটা না, শুধু এই সিঙ্গেল সুতাটা আসছিল, জাস্ট এই সিঙ্গেল সুতাটা। এই জন্য আমরা এই সিঙ্গেল সুতাটাকেই দেখাইছিলাম। এখন ডিএনএ তো সিঙ্গেল সুতা না, ডাবল সুতা, তো এটাকে কেন্দ্র করে আরেকটা সুতা তৈরি হয়ে গেছে। এখন এটা কি অস্তিত্ব? এটা কি মানে এটা কি ড্যামিশ হয়ে যাবে না? এটা কি ভ্যানিশ হয়ে যাবে না? এটা যে সিঙ্গেল সুতাটা চলে গেছে, এই সিঙ্গেল সুতাটা আবার চলে আসবে। তার মানে এমন না যে সে যে প্লাজমিডটা দিয়ে দিছে তার এটা খালি হয়ে যাবে, তার এটা থাকবেই। উল্টো তাকে এর মতো বানিয়ে দিছে, বলে না যে
একজনের সাথে খারাপ মানুষের সাথে থাকতে গেলে তুমিও খারাপ হয়ে যাবা, ভালো মানুষের সাথে থাকতে গেলে তুমিও ভালো হয়ে যাবা। ব্যাপারটা হচ্ছে কি, ওর সংস্পর্শে যখন এই বান্দাটা আসছে, ও এর মতো প্লাসমিটটা লাভ করছে। তার মানে এটা বোঝাচ্ছে না যে এ প্লাসমিটটা হারাই ফেলছে, দিচ্ছে ঠিক আছে, বাট এর প্লাসমিটই থাকবে, জাস্ট এ প্লাসমিটটা গেইন করবে। অনেকে দেখবা এটাকে ব্যানিশ করে দিবে, ব্যানিশ করে দেওয়া যাবে না। ব্যানিশ আমি তখনই করে দিতে পারতাম যদি দোনোটা সুতা চলে যেত। সুতা তো গেছে শুধু একটা, তাহলে ব্যানিশ কেন করবা? তাহলে এরও যেরকম থাকবে এরও যেরকম থাকবে। তাহলে বলতো এতক্ষণ এ ছিল এফ প্লাস, নেওয়ার আগে ছিল এফ মাইনাস, এখন যেহেতু সে একটা প্লাসমিট পেয়ে গেছে তাইলে একে আর এফ মাইনাস বলা যাবে না, একে তখন তুমি সুন্দর করে বলবা এফ প্লাস। তার মানে এফ প্লাসের সংস্পর্শে যখন এফ মাইনাস আসবে তখন এফ মাইনাস অটোমেটিক পজিটিভ হয়ে যাবে। বলো না, পজিটিভের সাথে যদি নেগেটিভ কেউ থাকেও নেগেটিভ পজিটিভ হয়ে যায়। মানে ভালো মানুষের সাথে যদি খারাপ মানুষও চলে, অনেক সময় দেখা যায় খারাপ মানুষ ভালো মানুষের সাথে থাকার কারণে ভালো হয়ে গেছে, পজিটিভ হয়ে গেছে। সো এই নেগেটিভটা পজিটিভের সাথে থাকতে থাকতে পজিটিভ হয়ে গেছে। আর কেন হয়েছে? কারণ এই ডিএনএটা ট্রান্সফার হয়েছে। এটাই হচ্ছে কনজুগেশন। দেখো বইয়ে সিম্পলভাবে বলছে, আমি এটা বুঝাই দেওয়ার চেষ্টা করছি, আশা করি খুব বিস্তারিত বলছি। সো তোমরা এই কনজুগেশনটা বুঝতে পারছো, তোমরা এই কনজুগেশনটা আশা করি বুঝতে পারছো। তার মানে এখানে আমরা বলতে পারি এখানে পুরো প্লাসমিডটা গেছে গা, বা বলতে পারো যে পুরা প্লাসমিড মানে এটা প্লাসমিডটা গেছে গা এখানে। এখন অনেকে বলতে পারে ভাই এই ক্রোমোজোম কি যেতে পারে না? এখানে যে ব্যাকটেরিয়ার ক্রোমোজোম যেটা দেখতে পাচ্ছি আমরা, এই ক্রোমোজোম কি এখানে যেতে পারে না? যেতে পারে, এই ক্রোমোজোমে যেতে পারে, তবে সেটা আরেকটা নিয়মে কনজুগেশনই হবে। এটা অতি বিরল ক্ষেত্রে দেখা যায়, কনজুগেশনের মাধ্যমেই হবে। আচ্ছা আরেকটা কথা তোমাদেরকে বলি, আরেক ধরনের প্লাসমিড আছে, এই কথাটা বইয়ে তোমাদের এক লাইনে বুঝাইছে কিন্তু তোমরা ধরতে পারবা না, এই জন্য আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। ধরো এখানে আরেকটা প্লাসমিড অনেক ধরনের হয়, এই প্লাসমিডটাকে তো এফ প্লাসমিড বলছে। আর এখানে যে ধরে নাও একটা প্লাসমিড আছে, এটা আমি বোঝার জন্য বলতেছি, এই প্লাসমিডটাকে বলা হয় আর প্লাসমিড, এটাকে আমি বোঝার জন্য তোমাদেরকে বলতেছি। ভাইয়া আর প্লাসমিড কেন? কারণ এখানে আর জিন থাকে। ভাইয়া আর মানে কি? আর মানে হচ্ছে রেসিস্টেন্স, আর মানে হচ্ছে রেসিস্টেন্স। কি রেসিস্টেন্স ভাইয়া? কি রেসিস্টেন্স ভাইয়া? কি রেসিস্টেন্স ভাইয়া? আর মানে হচ্ছে অ্যান্টিবায়োটিক রেসিস্টেন্স। এই কথাটা তোমাদের বইয়ে নাই, মানে খুব সংক্ষেপে একটা লাইনে বুঝেছে, কিন্তু তোমরা কিছু বুঝবে না, বুঝবা কেন? এই জন্য বায়োলজি বুঝতে হয়। অ্যান্টিবায়োটিক রেসিস্টেন্স জিন, তার মানে আর প্লাসমিড যে ব্যাকটেরিয়ার থাকবে সেই ব্যাকটেরিয়ার অ্যান্টিবায়োটিক রেসিস্টেন্স জিন থাকবে। তোমরা কি অ্যান্টিবায়োটিক রেসিস্টেন্স জিন মানে জানো? এটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। রেসিস্টেন্স মানে কি জানো? বাধা। আর অ্যান্টিবায়োটিক তো চিনো, যেটা আমরা ওষুধ হিসেবে খাই। অনেক সময় ব্যাকটেরিয়ার ইনফেকশন বেশি হয়ে গেলে ডাক্তারে প্রেসক্রিপশন করে অ্যান্টিবায়োটিক খাওয়ার জন্য। তার মানে দেখো অ্যান্টিবায়োটিকটা কেন দিচ্ছে? একটা নির্দিষ্ট ব্যাকটেরিয়াকে মারার জন্য। ভালোভাবে খেয়াল করবা, অ্যান্টিবায়োটিক আমরা কেন খাই? ওষুধটা একটা নির্দিষ্ট ব্যাকটেরিয়াকে মারার জন্য। এখন বর্তমান বিশ্বে অ্যান্টিবায়োটিক রেসিস্টেন্সটা খুব মারাত্মক একটা ব্যাধিতে পরিণত হয়েছে, এবং ভবিষ্যতে এটাই হবে একমাত্র কারণ অনেক মানুষ মারা যাওয়ার। ভাই অ্যান্টিবায়োটিক রেসিস্টেন্স মানে কি? ধরে নাও ডাক্তারে তোমাকে ধরে নাও 5টা অ্যান্টিবায়োটিক ওষুধ খাইতে বলছে, ধরে নাও তুমি কি করলা, কারবারি করে 5টা না খেয়ে 3টা খেয়ে ফেলছো এবং মনে করছো তুমি সুস্থ হয়ে গেছো। 3টা খাইছো, মনে করছো তুমি সুস্থ হয়ে গেছো, 3টা খাইছো, যে 3টা খাওয়ার পর একটু সুস্থ লাগতেছে, বাকি 2টা তুমি খাও নাই। এটা করা যাবে না। ডাক্তারের প্রেসক্রিপশনে যতগুলো অ্যান্টিবায়োটিক খেতে বলে, যতবার খাইতে বলে ততবারই খাইতে হবে, বেশিও খাওয়া যাবে না, কম খাওয়া যাবে না। এটা কেন করা হয়? ধরে নাও আমি তোমাদেরকে একটু বুঝাচ্ছি। 75,000 ব্যাকটেরিয়া আছে, তোমার ইনফেকশন করছে। কয়টা ব্যাকটেরিয়া? 75,000। এই 75,000 ব্যাকটেরিয়াকে মারার জন্য ডাক্তার তোমাকে 5বার অ্যান্টিবায়োটিক খেতে বলছে। তাহলে একটা অ্যান্টিবায়োটিক 15,000টাকে মারে, তাহলে 5টা মারবে 75,000। 5টা অ্যান্টিবায়োটিক খেতে বলছে, তুমি খাইছো কয়টা? 5টার জায়গায় 5টা না খাই কয়টা খাইছো? 3টা খাইছো। তাহলে 3টা খাইলে কয়টা মরবে? গুণ করো, 3 15 করো, 45,000টা মরবে। তাহলে দেখো 75,000-এর মধ্যে যদি 45,000টা মরে, বাকি আছে কয়টা? 30,000 ব্যাকটেরিয়াকে তুমি সার্ভাইভ করাচ্ছ। 30,000 ব্যাকটেরিয়াকে তুমি সার্ভাইভ করাচ্ছ এবং 30,000 ব্যাকটেরিয়াকে অ্যান্টিবায়োটিকটা চিনাই দিছো। কারণ এই ব্যাকটেরিয়াগুলো তো যেগুলো মরে গেছে সেগুলো তো মরে গেছে, বাকি যে 30,000 যে সার্ভাইভ করতেছে ওই 30,000 সাইটে অ্যান্টিবায়োটিককে চিনাই দিছো।
এখন সুন্দর করে ওই 30,000 ব্যাকটেরিয়া কি করবে, মিউটেশন করে এই আর প্লাসমিড তৈরি করবে এবং আর জিনটা তৈরি করবে। আর মানে হচ্ছে রেসিস্ট্যান্স, যেটা অ্যান্টিবায়োটিককে বাধা দেয়। তার মানে ভবিষ্যতে যদি তুমি সেই অ্যান্টিবায়োটিকটা খাও, ওই নির্দিষ্ট ব্যাকটেরিয়াকে মারার জন্য ওইটা কোনো কাজ করবে না, কারণ ওই অ্যান্টিবায়োটিকটাকে এই ব্যাকটেরিয়া কি করে দিবে, প্রতিরোধ করে দিবে, প্রতিরোধ করে দিবে। এটা কার কারণে হয়েছে? তোমার কারণে। এটাই বর্তমানে হয়ে আসছে, ভবিষ্যতে এটা একটা খুবই মেজর একটা প্রবলেম হবে। তো দেখা যাচ্ছে এই আর প্লাসমিডটা যেটা অ্যান্টিবায়োটিককে বাধা দিতে পারে, তার মানে এই ব্যাকটেরিয়াকে যদি অ্যান্টিবায়োটিক মারতে আসে, তাহলে দেখা যাচ্ছে একটা নির্দিষ্ট অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধে এটা বাধা দিচ্ছে, অ্যান্টিবায়োটিককে বাধা দিচ্ছে, অ্যান্টিবায়োটিক কাজ করতে পারবে না। তাহলে দেখো এই আর প্লাসমিডও কিন্তু এটার মাধ্যমে এখানে চলে আসতে পারে না, এই যে আর প্লাসমিড এখানে চলে আসতে পারে না এটার মাধ্যমে। তার মানে আর প্লাসমিড এটার মাধ্যমে এখানে চলে আসতে পারে না, পারে তো একই নিয়মে যেরকম এফ প্লাসমিড আসছে আর প্লাসমিড এখানে চলে আসতে পারে না। তাহলে দেখো এই ব্যাকটেরিয়াটা তো অ্যান্টিবায়োটিককে বাধা দিচ্ছে, কিন্তু এই ব্যাকটেরিয়া কি দিতে পারছিল? পারে নাই। কিন্তু এই ব্যাকটেরিয়াটা যখন আর প্লাসমিডটাকে একে পাঠিয়ে দিছে, এখন এর কাছে আর প্লাসমিডটা চলে আসছে, তার মানে এও এখন অ্যান্টিবায়োটিককে কি দিতে পারবে, বাধা দিতে পারবে। এভাবে ব্যাকটেরিয়াগুলা যত দিন যাচ্ছে অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধে একটা ডিফেন্স সিস্টেম চালু করে ফেলতেছে। এই লাইনটা তোমাদের বইয়ে আছে, দেখবা যে ওষুধের ক্ষেত্রে লাইনটা আমি মনে রাখতে হচ্ছে, জাস্ট একটা সিঙ্গেল লাইন, কিন্তু এই সিঙ্গেল লাইনের ভাবার্থটা তোমাকে বুঝতে হবে। আসলে সিঙ্গেল লাইনের ভাবার্থটা হচ্ছে এই জিনিসটা, এই কনজুগেশনের মাধ্যমে একটা ব্যাকটেরিয়া যে অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধে কাজ করতে পারে না, সেও কিন্তু অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধে কাজ করতে পারতেছে এরকম আর প্লাসমিড নেওয়ার কারণে। একটা সিঙ্গেল শব্দ আছে, ওষুধ নিয়ে একটা লাইন আছে, কিন্তু এই জিনিসটা ভাবার্থ তোমরা জানো না, এটাই হচ্ছে ভাবার্থ। সো কনজুগেশনের এই জিনিসটাই ইম্পর্টেন্ট। আরেকটা হচ্ছে আমি যদি একটু বলি তোমাদেরকে, আরেকটা হচ্ছে এইটা, এই জিনিসটা আমি তোমাদেরকে একটু দেখাই। আরেকটা হচ্ছে যে তোমাদের একটা মনে প্রশ্ন থাকে, ভাইয়া যে এই ক্রোমোজোম কি যেতে পারে না, প্লাসমিড বাদ দেন, এবার মেইন ক্রোমোজোমটা দেখান। মেইন ক্রোমোজোম যাইতে পারে না, এটা বাদ দেন, এই মেইন ক্রোমোজোম যেতে পারে না? যেতে পারে, এই মেইন ক্রোমোজোম যেতে পারে, এবং অবশ্যই কিসের মাধ্যমে? এই নালীর মাধ্যমে, যেটাকে আমরা সেক্স পিলি বলছিলাম। এই যে সেক্স পিলাস মানে কনজুগেশন নালীর মাধ্যমে যাবে। তবে মজার ব্যাপার কি জানো, ধরো নাও এখান থেকে আমি দেখাচ্ছি, আমি একটু লাল করে দিই যাতে বুঝতে সুবিধা হয়, একটু লাল করে দিই। ধরে নাও এই ব্যাকটেরিয়া থেকে এইভাবে লাল অংশ সহ কিছু অংশ, ধরে নাও এতটুকু অংশ, ধরে নাও এতটুকু অংশ, এটা বিরল ক্ষেত্র হয়, বেশিরভাগ ক্ষেত্রে হয় না, কিছু ক্ষেত্রে হয়। প্লাসমিড না, এখন শুধু মেইন ক্রোমোজোমটা দেখাচ্ছি। এই যে লাল অংশ সহ কিছু অংশ এদিক দিয়ে যাচ্ছে, এদিক দিয়ে যাচ্ছে এই ব্যাকটেরিয়ার কাছে, ভালোভাবে খেয়াল করো, এই ব্যাকটেরিয়ার কাছে এদিক দিয়ে যাচ্ছে কি অংশ সহ? এই লাল অংশ সহ কিছু অংশ যেন প্রবেশ করছে। এই দেখো, এই যে লাল অংশ সহ কিছু অংশ, কিছু অতিরিক্ত অংশ, এই কিছু অতিরিক্ত অংশে প্রবেশ করার পর সুন্দর করে এই নালীটা গায়েব হয়ে গেছে, মানে সেক্স পিলাসটা সংযোগটা বিচ্ছিন্ন হয়ে গেছে। এখন সংযোগ বিচ্ছিন্ন যাওয়ার কারণে আর এখান থেকে আর কোনো ক্রোমোজোমের অংশ আসতে পারবে না। তার মানে হচ্ছে এটা কি আংশিক ক্রোমোজোম, এটা হচ্ছে কি আংশিক ক্রোমোজোম। পুরো ক্রোমোজোমটা আসে নাই। কেন আসতে পারে নাই? কারণ পুরো ক্রোমোজোমটা আসার আগে নালীর সংযোগটা চলে গেছে, পুরো ক্রোমোজোমটা আসার আগে নালীর সংযোগটা বিচ্ছিন্ন হয়ে গেছে, এই জন্য আর আসতে পারে নাই। ঠিক আছে, এখন সেখানে কি সুপ মারে বসে থাকবে না, এইবার এসে এটার সাথে রিকম্বিনেশন করবে, ক্রসিং ওভারের মাধ্যমে যুক্ত হবে। কিভাবে? আমাদের আসলে প্রয়োজনীয় অংশটা হচ্ছে লাল অংশটা, তাই লাল অংশটা যতটুকু দৈর্ঘ্যের ততটুকু দৈর্ঘ্যের একটা অংশ এখানে কেটে যাবে। দেখো ক্রসিং ওভারের মধ্যে রিকম্বিনেশনটা আমি তোমাদেরকে বোঝাচ্ছি। আমার প্রয়োজনীয় অংশ হচ্ছে শুধুমাত্র এই লাল অংশটা। হ্যাঁ, তো লাল অংশটা যতটুকু দৈর্ঘ্যের ততটুকু অংশের একটা অংশ এখানে কেটে যাবে। এই কাটা অংশটা আমি এখানে দেখাইছি। হ্যাঁ, এই জায়গায় দেখাইছি, দেখো এই জায়গায় এটার সাথে আমি মিল রেখে এই এতটুকু সাইজের একটা কাটা অংশ এখানে কেটে দিছি না, কাটা অংশটা আমি এখানে দেখাইছি। এবার সুন্দর করে এটা গিয়ে এখানে যুক্ত হবে, শুধুমাত্র লাল অংশটা গিয়ে যুক্ত হবে। এই দেখো শুধুমাত্র লাল অংশটা গিয়ে এখানে যুক্ত হবে, দেখছো? আর কাটা অংশ যেটা ছিল সেটা এটার সাথে যুক্ত হবে। তার মানে এই যে কাটা অংশ যেটা, এই কাটা অংশটা এখন এটার সাথে যুক্ত হবে।
এটাকে বলা হয় রিকম্বিনেশন। এটাকে কি বলা হয়? রিকম্বিনেশন। এটাকে কি বলা হয়? রিকম্বিনেশন। মানে দুইটা ভিন্ন ভিন্ন ব্যাকটেরিয়ার কোষ যুক্ত হয়েছে, আর এই অংশটা কি হয়ে যাবে? এই অংশটা নষ্ট হয়ে যাবে। তাহলে দেখো, আংশিক ক্রোমোজোম প্রবেশ করছে। এটা কখন দেখা যায়? এটা অতি বিরল ক্ষেত্রে, এটা নর্মালি দেখা যায় না, বাট অতি বিরল ক্ষেত্রে কিছু কিছু ব্যাকটেরিয়া এগুলা দেখাইতে পারে কনজুগেশনের মাধ্যমে। এটাই হচ্ছে কথা। আশা করি তোমরা কনজুগেশন জিনিসটা বিস্তারিত জানতে পারছো। তো তোমরা একটু কমেন্টে জানাও যে কনজুগেশন জিনিসটা বিস্তারিত জানতে পারছো কিনা। ভাইয়া এখন আরও দুইটা প্রসেস খুবই সিম্পল, সেটা হচ্ছে ট্রান্সফরমেশন এবং ট্রানজাকশন নিয়ে আলোচনা করব। এই দুইটা জিনিস হচ্ছে কনজুগেশনটা ভালোভাবে বুঝছো কিনা। ওকে, এখন আসো দুইটা জিনিস, সেটা হচ্ছে ট্রান্সফরমেশন। যৌন জননের আরেকটা ধাপ হচ্ছে ট্রান্সফরমেশন। এটা খুবই সিম্পল। ট্রান্সফরমেশন ব্যাপারটা আমি তোমাদেরকে চিত্রের মাধ্যমে বুঝাবো, বইয়ে চিত্র নাই, তো চিত্র না থাকার কারণে লাইন পড়ে কেউ বুঝে না। তো ভাইয়া ব্যাপারটা চিত্রের মাধ্যমে দেখাবো। দেখো, এটা হচ্ছে একটা ব্যাকটেরিয়া। ট্রান্সফরমেশন ভাইয়া চিত্রের মাধ্যমে দেখাবো, একদম ক্লিয়ার হয়ে যাবে। বইয়ে যেহেতু চিত্র নাই, তাই লেখাগুলো বুঝতে অসুবিধা হয়, বুঝছো? লেখাগুলো বুঝতে অসুবিধা হয়, ঠিক আছে? লেখাগুলো বুঝতে কি অসুবিধা হয়? এটা হচ্ছে ব্যাকটেরিয়ার ডিএনএ। এটা হচ্ছে কি? ব্যাকটেরিয়াটার ডিএনএ। এবং মনে রাখবা, এই যে ব্যাকটেরিয়াটা ধরে নাও, এই ব্যাকটেরিয়াটা মারা গেছে, সাপোজ মারা গেছে, সেটাকে আমি বলতে পারি মৃত ব্যাকটেরিয়া। তোমরা চিত্রের মাধ্যমে বোঝার চেষ্টা করবা, তাহলে লাইনগুলো বুঝে যাবা। সাপোজ এই ব্যাকটেরিয়াটা মারা গেছে, মানে এটা মৃত ব্যাকটেরিয়া। এখন তোমরা বলো, যখন একটা ব্যাকটেরিয়া মারা যাবে, আস্তে আস্তে ব্যাকটেরিয়াটা পচে যাবে। পচে যাবে মানে কি? তার যে কোষ প্রাচীর আছে, কোষ প্রাচীর নষ্ট হয়ে যাবে। যাবে কি না আমাকে বলো তো? মানুষ যখন মারা যায় বা বিভিন্ন প্রাণী যখন মারা যায়, তার শরীরে গঠনগুলো কি আর থাকে? থাকে না, চলে যায়। তাহলে এই জিনিসটাও চলে যাবে, এই জিনিসটাও চলে যাবে। তবে যেটা থাকবে সেটা হচ্ছে ডিএনএ। ডিএনএ মোটামুটি থাকে। যে জিনিসটা থাকবে সেটা হচ্ছে ডিএনএ। তবে এই ডিএনএটা কি হবে? এটা পিস পিস হয়ে যাবে। আমি দেখাচ্ছি, এই ডিএনএটা এরকম পিস পিস হয়ে যাবে। এই ডিএনএটাকে পিস পিস করো, এই ডিএনএটা এরকম পিস পিস হয়ে যাবে। এবং এগুলা একটা এনভায়রনমেন্টে ভাসতে থাকবে। ধরো এটা পানিতে যদি হয়, তাহলে পানিতে এই পিস পিস ডিএনএগুলো ভাসতে থাকবে। এইবার আসো, এখানে হচ্ছে একটা জীবিত ব্যাকটেরিয়া। এটা হচ্ছে একটা জীবিত ব্যাকটেরিয়া। হ্যাঁ, এটা হচ্ছে একটা জীবিত ব্যাকটেরিয়া। এই জীবিত ব্যাকটেরিয়ারও একটা ডিএনএ আছে না? অবশ্যই আছে। এই যে ভাইয়া কালো করে দিচ্ছি, এটা হচ্ছে জীবিত ব্যাকটেরিয়া। এই জীবিত ব্যাকটেরিয়া যখন দেখতেছে এই পিস পিস ডিএনএগুলো ভাসতেছে, সে চিন্তা করবে এখান থেকে একটা স্পেশাল ডিএনএর খণ্ড যদি নেওয়া যায়, তাহলে আমি সুপার ন্যাচারাল একটা জিনিস অ্যাচিভ করব। অনেক হয় কি, যেমন দেখবা যে যখন কোনো কিছু থাকে, সুপার ন্যাচারাল মুভিগুলো যদি দেখো, ব্যাপারগুলো এরকম যে পরিবেশ থেকে কিছু একটা, এমন কিছু একটা তার হাতে চলে আসে, যেটা সে অ্যাচিভ করলে তার একটা সুপার পাওয়ার চলে আসে। তো চিন্তা করবে এখান থেকে কোন ভালো জিনটা, মানে কোন স্পেশাল জিনটা নেওয়া যায়। সে স্পেশাল জিনটা সে চুজ করবে, চুজ করে তার শরীরে ঢুকাবে। এই দেখো, ধরে নাও এটা হচ্ছে স্পেশাল জিনটা। এই স্পেশাল জিনটা সেভাবে শরীরে ঢুকালো, এই স্পেশাল জিনটা শরীরে সে ঢুকালো। এবং ঢুকানোর পর কি করবে? ঢুকানোর পর কী করবে? এর সাথে এইটা অ্যাটাচ করে দিবে। মানে এটা হচ্ছে তোমার, এই যে তোমার এটা হচ্ছে তোমার তার ডিএনএটা, এবং তার ডিএনএর সাথে লাল কালারের ডিএনএর অংশটা রিকম্বিনেশন করে দিবে, মানে যুক্ত করে দিবে। এই দেখছ, রিকম্বিনেশন করে দিছে। এই যে রিকম্বিনেশন করে দিছে, এটাকে বলা হয় রিকম্বিনেশন। এটাকে কি বলা হয়? রিকম্বিনেশন। এটাকেই বলা হয় ট্রান্সফরমেশন। দেখো, ডিএনএটা কিন্তু একটা মৃত ব্যাকটেরিয়াতে ছিল, বাট ওই ডিএনএটা একটা জীবিত ব্যাকটেরিয়াতে এসে রিকম্বিনেশনের মাধ্যমে ট্রান্সফার হয়েছে। ট্রান্সফার হয়েছে কিনা
জিনটা ট্রান্সফার হয়েছে কিনা, জেনেটিক ম্যাটেরিয়ালটা ট্রান্সফার হয়েছে কিনা, হয়েছে। আগে ছিল মৃত ব্যাকটেরিয়াতে, এখন একটা জীবিত ব্যাকটেরিয়াতে। এটাকে বলা হয় ট্রান্সফরমেশন। ট্রান্সফরমেশন মানে একটা থেকে আরেকটা পরিণত হওয়া, ঠিক আছে। আগে ছিল এরকম, জীবিত ব্যাকটেরিয়াটা আগে ছিল এরকম, এখন এটা হয়ে গেছে কীরকম, এরকম। এটাকে বলে ট্রান্সফরমেশন। তোমরা তো ট্রান্সফরমেশন শব্দটা মানে বুঝো, বা ট্রান্সফরমেশন তোমরা জানো যে এক জায়গা থেকে আরেক অবস্থায় রূপান্তরিত করা। আগে ছিল ব্যাকটেরিয়াটা এরকম, এখন হয়ে গেছে কীরকম, এরকম। আগে ডিএনএ ছিল এরকম, এখন ডিএনএ হয়ে গেছে কীরকম, এরকম। এটা হচ্ছে ট্রান্সফরমেশন। এটা তোমার বইয়ে লেখা আছে, লেখাগুলো বুঝবো না তো ভাইয়া চিত্রের মাধ্যমে জিনিসটা বুঝিয়ে দিলাম। ওকে, ট্রান্সফরমেশন শেষ। এবার হচ্ছে ট্রান্সডাকশন, হুইচ ইজ ভেরি ফান টু নো যে ট্রান্সডাকশনটা। কেননা ট্রান্সডাকশনটা তুমি যখন বইয়ে পড়বা তখন কিন্তু তুমি জাস্ট একটা শব্দই, একটা সেন্টেন্সই পড়বা, মনে হবে যে এটা দ্বারা কি বুঝাইছে, এরকম তোমার হয়তো একটা মনে প্রশ্ন আসবে, কিন্তু তুমি এটার আনসার পাবা না। বাট এটা যে কতটা মজার সেটা তোমাকে এখন বোঝানোর আমি চেষ্টা করব। ট্রান্সডাকশনের আগে সংজ্ঞাটা দেখো কি লিখছে, আমি লিখে দিচ্ছি। সেটা হচ্ছে ফাস্ট ভাইরাস। তোমরা আশা করি এই চ্যাপ্টারে যখন T2 ফাস্ট ভাইরাস পড়ছো তখন ভালোভাবেই পড়ছো, আমার এখানে বলার দরকার নেই, জাস্ট ফাস্ট ভাইরাসের নাম তো শুনছো। ফাস্ট ভাইরাসের মাধ্যমে এক ব্যাকটেরিয়ার জিনোম মানে ডিএনএ, ঠিক আছে। এক ব্যাকটেরিয়ার জিনোম, এটাকে ডিএনএ বলতে পারো, অন্য ব্যাকটেরিয়াতে প্রবেশ করে রিকম্বিনেশন ঘটায়। রিকম্বিনেশন ঘটায়, সেই প্রক্রিয়াকেই বলা হয় ট্রান্সডাকশন। দেখো ফাস্ট ভাইরাসের মাধ্যমে কি হয়, এক ব্যাকটেরিয়ার জিনোম আরেক ব্যাকটেরিয়ার জিনোমে ট্রান্সফার করে। এটা কিভাবে তোমরা জানো, আমি একটু বুঝাই। তোমরা জানো এটা হচ্ছে একটা ইকোলাই ব্যাকটেরিয়া, ভালোভাবে খেয়াল করবা। এবং এটা হচ্ছে ইকোলাই ব্যাকটেরিয়ার যে বৃত্তাকার ক্রোমোজোম, সেটা আমি জাস্ট একটা সিঙ্গেল করে দেখাচ্ছি। আচ্ছা ডাবল করে দেখাই, এটা হচ্ছে, হ্যাঁ ডাবল করে দেখাই। এটা হচ্ছে ইকোলাই ব্যাকটেরিয়ার তোমরা জানো ফাস্ট ভাইরাস ব্যাকটেরিয়াকে আক্রমণ করে, এই জন্য এদেরকে বলা হয় ব্যাকটেরিওফাজ। তোমরা লাইটিক সাইকেল পড়ছো কিনা, আমি এখানে লাইটিক সাইকেলটাই বলবো। লাইটিক সাইকেল পড়লে হয়েছে, তাহলে বুঝাই ফেলছো। দেখো এখানে এই যে আমাদের T2 ভাইরাসটা আসছে, তোমরা জানো T2 ভাইরাস এভাবে আসবে, এসে এখানে বসবে কি না, তোমরা পড়ছো না। T2 ভাইরাসের তো একটা ডিএনএ আছে, একটু বড় করে আঁকি, হ্যাঁ একটু বড় করে আঁকি, যাতে বুঝতে পারো। এই যে T2 ভাইরাস বসছে এবং তার T2 ভাইরাসের একটা ডিএনএ থাকে, ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ। এই দেখো ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ, ভালোভাবে মনোযোগ দেয়, এত ফান, এটা অনেক মজা, ভালোভাবে দেখো। এটা হচ্ছে ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ, ওকে। এখন তোমরা জানো T2 ফাস্ট পুরোটা প্রবেশ করে না, এইটার ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএটাকে প্রবেশ করা দেয় এখানে। তাহলে দেখো T2 ফাস্ট সুন্দর করে এখানে ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ পাঠিয়ে দিল। এখন তোমরা জানো লাইটিক সাইকেল যদি তোমরা পড়ো, একটু পড়ো, এটা আমি একটু বড় করে দিই। লাইটিক সাইকেল যদি তোমরা একটু পড়ো, তোমরা দেখবা এই ডিএনএ সংখ্যা বৃদ্ধি ঘটে রেপ্লিকেশনের মাধ্যমে, মানে এই ডিএনএগুলো অনেকগুলো ডিএনএ হয়ে যায়। আপাতত আমি 3টা ডিএনএ দিলাম। লাইটিক সাইকেল পড়ছো না, হয়েছে। এবং তোমরা জানো আস্তে আস্তে ব্যাকটেরিয়ার এই যে ডিএনএ, এটা খণ্ড খণ্ড হইতে থাকে। এই দেখো এভাবে খণ্ড খণ্ড হইতে থাকে, ব্যাকটেরিয়ার ডিএনএটা এভাবে খণ্ড খণ্ড হইতে থাকে। আর T2 ফাস্ট ভাইরাসের যে ডিএনএ, এটা এভাবে রেপ্লিকেশন ঘটাতে থাকে। এরা এখানে ঢুকে কেন, ডিএনএটা ঢুকে কেন, কারণ সংখ্যা বৃদ্ধি করার জন্য। তো তোমরা জানো আস্তে আস্তে এখানে কি আসবে, হেড আসবে, নতুন মাথা আসবে, জানো কি না, নতুন মাথা আসবে। তারপর স্পর্শক তন্তু আসবে, একটু লাইটিক সাইকেলের কথা বলতেছি। এভাবে স্পর্শক তন্তু আসবে, এখন নতুন নতুন হেড আসবে, এখন নতুন নতুন কি আসবে, হেড আসবে। এবং এই যে ডিএনএগুলো এখানে ঢুকে যাবে, এই ডিএনএগুলো এখানে ঢুকে যাবে এবং ঢুকে গিয়ে আস্তে আস্তে নতুন নতুন ব্যাকটেরিয়া তৈরি করবে। এটা জানো কিনা, এটাই তো লাইটিক সাইকেল। এটাই তো লাইটিক সাইকেল, এতটুকু তো তোমরা জানো। এটাই যে লাইটিক সাইকেল, এতটুকু তো তোমরা জানো।
যে ব্যাকটেরিয়ার যে এই যে টি2 ফসফেটাসের যে ডিএনএটা ঢুকবে, সংখ্যা বৃদ্ধি করবে, পরে মাথা টাথা তৈরি হবে এবং মাথায় এই ডিএনএগুলো ঢুকে যাবে, ঢুকে গিয়ে তারপর বাইর হয়ে যাবে। এতটুকু তো ক্লিয়ার, এতটুকু ক্লিয়ার। এখানে এই ক্রোমোজোমের, ব্যাকটেরিয়ার ক্রোমোজোমের কোনো ফাংশন নাই। কিন্তু ভাই কিছু টি2 ফাস্ট ভাইরাস আছে ভুল করে বলে ফেলে, দেখো এখানে ভুলটা হচ্ছে ইম্পর্টেন্ট, ভুল করে ফেলে। ভুলটা কি জানো? এই দেখো এখানে যে হ্যাডটা দেখতেছ, এখান থেকে আমি জাস্ট এই একটা হ্যাড দেখাচ্ছি, এখানে যে হ্যাডটা দেখতেছ, এই হ্যাডটা বলো তো হ্যাডে কোন কার ডিএনএটা ঢুকবে? টি2 ফাস্ট ভাইরাসের ডিএনএটা ঢুকবে। বলো তো এই হ্যাড যেটা দেখতেছো, এই হ্যাডে কার ডিএনএ ঢুকছে? টি2 ফাস্ট ভাইরাসের ডিএনএ ঢুকছে না? ধরো 1 লক্ষতে একটা টি2 ভাইরাস ভুল করে বসবে। ভুলটা কি? এ তার নিজের ডিএনএটা না নিয়ে ব্যাকটেরিয়ার ডিএনএ খণ্ডটা তার শরীরে ঢুকাই দিবে, তার মাথার ভিতরে ঢুকাই দিবে। তাহলে খেয়াল করো, এইখানে যে ডিএনএটা, এটা হচ্ছে ভাই ব্যাকটেরিয়ার। এখানে যে ডিএনএটা, এটা হচ্ছে ব্যাকটেরিয়ার ডিএনএ। আর এখানে যে ডিএনএটা, এটা হচ্ছে টি2 ফাস্ট ভাইরাসের জন্য, এটা হচ্ছে ভুল, এটা হচ্ছে ত্রুটি, এটা হচ্ছে একটা কি ত্রুটি। আর ত্রুটিটা লক্ষ্যতে একটা হয়, বেশি হয় না। তাহলে দেখো এইখানে যে পূর্ণাঙ্গ ফাস্ট ভাইরাস, এখানে যে পূর্ণাঙ্গ ফাস্ট ভাইরাসে একটা ত্রুটি হয়েছে। ত্রুটিটা কি? এই যে ডিএনএটা নিছে, এই ডিএনএটা কিন্তু ব্যাকটেরিয়ার, তার নেওয়ার কথা তার নিজস্ব ডিএনএ। তাহলে এটা ত্রুটি না? ত্রুটি। এখন এ কিন্তু আরেকটা ব্যাকটেরিয়াকে আক্রমণ করবে না। ধরে নাও এটা হচ্ছে আরেকটা ব্যাকটেরিয়া, ধরে নাও এটা হচ্ছে আরেকটা ব্যাকটেরিয়া, এবং আরেকটা ব্যাকটেরিয়া কি আছে বলো তো? আরেকটা ব্যাকটেরিয়ার এভাবে ডিএনএ আছে। হ্যাঁ, এই যে এটা হচ্ছে ডিএনএ। এখন এ যখন এখানে বসবে, ভালোভাবে খেয়াল করো, এ যখন এখানে বসবে, একটা ত্রুটিপূর্ণ ফাস্ট ভাইরাস বসতেছে, ভালোভাবে এটা ত্রুটিপূর্ণটা বসতেছে। মানে দেখো তা এটা এখানে যে ডিএনএটা আছে, এটা কিন্তু ব্যাকটেরিয়ার ডিএনএ, এটা বসছে এখানে। এখানে যে ডিএনএ আছে দেখো কালো, ব্যাকটেরিয়ার ডিএনএ। এ শূন্য করে ব্যাকটেরিয়ার ডিএনএটা এখানে পাঠিয়ে দিবে। এখন বলো এই ব্যাকটেরিয়া ডিএনএটা এখানে বসে থাকবে না। এইবার কি করবে জানো? এইবার এই ব্যাকটেরিয়া ডিএনএটা লাইসোজেনিক সাইকেল, তোমরা পড়ছো লাইটিক পড়বো, লাইসোজেনিক সাইকেলের মতো এখানে রিকম্বিনেশন করবে এবং এটা এখানে এসে যুক্ত হবে। এটাকে বলা হয়, একটু আগে আমরা বলছি রিকম্বিনেশন। এটা হয় লাইসোজেনিক সাইকেলে, কারণ লাইটিক সাইকেলের পর তোমরা লাইসোজেনিক সাইকেল পড়ে থাকো। তাহলে ভাইয়া মজাটা দেখছো? এই ব্যাকটেরিয়ার যে ডিএনএটা, এই ব্যাকটেরিয়ার ডিএনএতে চলে আসছে কার মাধ্যমে? ফাস্ট ভাইরাসের মাধ্যমে। ফাস্ট ভাইরাসের মাধ্যমে এক ব্যাকটেরিয়ার জিনোম, ফাস্ট ভাইরাসের মাধ্যমে এক ব্যাকটেরিয়া, দেখো কালোটাকে ফোকাস করো, এই ব্যাকটেরিয়ার জিনোম, এক ব্যাকটেরিয়ার জিনোম আরেক ব্যাকটেরিয়ার জিনোমে প্রবেশ করে রিকম্বিনেশন ঘটে। তাহলে মজাটা ভাইয়া বুঝতে পারছো? এই জন্য তুমি যখন ফিগার দিয়ে শিখবা না, তখন জিনিসগুলো তুমি উপলব্ধি করতে পারবা। লাইনগুলো পড়লে একটা রিডিং একটা গল্প, একটা মনে হচ্ছে যে একটা গল্প পড়ে লাইন পড়ে যাচ্ছ, নর্মাল একটা লাইন পড়ে যাচ্ছ। কিন্তু তুমি যখন ফিগার দিয়ে অ্যাকচুয়াল মিনিংগুলো বোঝার চেষ্টা করো না, তোমার কাছে মজা লাগবে। আসলে বলো না এই জিনিসটা মজার না? কিভাবে ফাস্ট ভাইরাসের মাধ্যমে এক ব্যাকটেরিয়ার জিনোম দেখছো অন্য আরেকটা ব্যাকটেরিয়াতে চলে গেছে, ত্রুটিপূর্ণ ব্যাকটেরিয়া টি2 ফাস্ট ভাইরাসের কারণে। এক ব্যাকটেরিয়ার জিনোম কালোটা এই ব্যাকটেরিয়ার জিনোম মানে লালের সাথে এসে রিকম্বিনেশন ঘটেছে। দেখো ইয়াটা ট্রান্সফার হয়েছে কিনা, জিনোমটা ট্রান্সফার হয়েছে কিনা, এটাকে বলা হয় ট্রান্সট্রাকশন। সো আশা করি তোমরা বুঝতে পারছো এই যে ব্যাকটেরিয়ার যে জনন সেটা। সো তোমরা আমাকে একটু কমেন্টে বলো, ব্যাকটেরিয়ার জনন শেষ, আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক ছিল ব্যাকটেরিয়ার জনন। তোমরা বলছো এগুলো তোমাদের বাকি আছে, তো আমি শেষ করে দিলাম। তোমরা আমাকে বলো এই ট্রান্সডাকশন টপিকটা তোমরা বুঝতে পারছো কিনা। যদি ট্রান্সডাকশন টপিকটা বুঝতে পারো, তাহলে আমরা এখন ব্যাকটেরিয়ার উপকারিতাতে যাব। তোমরা একটু তাড়াতাড়ি আমাকে কমেন্টে জানাও। ওকে, চলো আমরা এবার এখন হচ্ছে সব মুখস্থের বিষয়। দেখো বায়োলজি কিন্তু আমরা মুখস্থ করি, ঠিক আছে, মুখস্থ করি এই জন্য কারণ আমরা বুঝি না, যে বুঝে না সে মুখস্থ করবে, স্বাভাবিক। এরকম কিছু মুখস্থের জিনিস আছে, সেটা হচ্ছে ব্যাকটেরিয়ার উপকারিতা, খুবই ইম্পর্টেন্ট। ব্যাকটেরিয়ার উপকারিতা আমি জাস্ট একটু বলে যাব, এটা তোমরা বই থেকে পড়ে ফেলবা, কারণ এই টপিকটা ইম্পর্টেন্ট। মানে ব্যাকটেরিয়ার যে গুরুত্ব,
গুরুত্ব বলতে উপকারিতা অপকারিতা দুইটাই বলে। সো তোমাকে উপকারিতাও জানতে হবে, অপকারিতাও জানতে হবে। এই টপিকটা কিন্তু সৃজনশীলে আসে আর কি, মুখস্থবিদ্যা সৃজনশীলে আসে। তো তোমরা অবশ্যই পড়বা এই টপিকটা, গ্যাপ কী করবা না, মানে বাদ দিবা না, পড়বা। বোঝার তেমন কিছু নাই, তবুও একটু হলেও বোঝার আছে। সেটা হচ্ছে ব্যাকটেরিয়ার উপকারিতা হচ্ছে চিকিৎসা ক্ষেত্রে কীভাবে ইউজ হয়। চিকিৎসা ক্ষেত্রে তোমরা এখান থেকে দুইটা জিনিস মাস্ট পড়বা, একটা হচ্ছে চিকিৎসা ক্ষেত্রে, আর একটা হচ্ছে কৃষি ক্ষেত্রে। এই দুইটা খুবই ইম্পর্টেন্ট। ব্যাকটেরিয়ার উপকারিতা চিকিৎসা ক্ষেত্রে আর কৃষিক্ষেত্রে একটু ভালোভাবে পড়বা। বাকি দুইটা শিল্পক্ষেত্রে আছে আর একটা মানব জীবন আছে, এগুলো বক্কচক্করভাবে পড়লেই চলে, কিন্তু এই দুইটা একটু ভালোভাবে পড়বা। একটা হচ্ছে চিকিৎসা ক্ষেত্রে আর একটা হচ্ছে কৃষিক্ষেত্রে। বাকি আরও দুইটা আছে, একটা হচ্ছে শিল্পক্ষেত্রে আর একটা হচ্ছে মানব জীবন। এটা রিডিং পড়ে গেলেই হবে, বাট এই দুইটা জিনিস একটু বেশি বেশি পড়বা, কারণ এই দুইটা জিনিস পরীক্ষায় আসে। তো চিকিৎসা ক্ষেত্রে নর্মালি কিভাবে ব্যাকটেরিয়া কাজ করে, একটা হচ্ছে নাম্বার ওয়ান চিকিৎসা করতে হচ্ছে, নাম্বার ওয়ান সেটা হচ্ছে অ্যান্টিবায়োটিক তৈরি। একটু আগে ভাইয়া বললাম অ্যান্টিবায়োটিক নিয়ে একটু কথা বলছিলাম, তাই না? তোমরা অ্যান্টিবায়োটিক কেন খাও? ব্যাকটেরিয়াকে মারার জন্য, ফানজাইকে মারার জন্য। মনে রাখবে অ্যান্টিবায়োটিক কখনো ভাইরাসকে মারতে পারে না। ভাইরাসকে মারতে হলে ইন্টারফেরন লাগে, ইন্টারফেরন অথবা ভ্যাকসিন যেটা আমরা ইউজ করি। তুমি অ্যান্টিবায়োটিক দিয়ে কখনো ভাইরাসকে মারতে পারবে না, এটা বেসিক জিনিস মাথায় রাখবা। অ্যান্টিবায়োটিকটা আমরা ইউজ করি ব্যাকটেরিয়া এবং ফানজি, প্যারাসাইট এগুলোকে মারার জন্য, ভাইরাস বাদে, ঠিক আছে? ভাইরাস বাদে এগুলোকে মারার জন্য অ্যান্টিবায়োটিক ইউজ করি। এখন অ্যান্টিবায়োটিকটা আমরা কীভাবে তৈরি করি? মজার ব্যাপার হচ্ছে কি জানো, যাকে তুমি মারবা না তার একটা উপাদান দিয়ে অ্যান্টিবায়োটিক তৈরি করতে হবে। মানে আমরা অ্যান্টিবায়োটিকটা কিন্তু সেই ব্যাকটেরিয়া ফানজি এগুলো থেকেই তৈরি করি। তোমরা অ্যান্টিবায়োটিকের আবিষ্কার পড়ছ, আলেকজান্ডার ফ্লেমিং অ্যাক্সিডেন্টলি যে আবিষ্কারটা করছে, সেটা কিন্তু যে অ্যান্টিবায়োটিক, প্রথম অ্যান্টিবায়োটিক যেটা তৈরি হয়েছে সেটা হচ্ছে পেনিসিলিন। সেটা কিন্তু একটা ছত্রাক থেকে তৈরি হয়েছিল, সেটার নাম হচ্ছে পেনিসিলিয়াম। তাহলে অ্যান্টিবায়োটিকগুলো কিন্তু ছত্রাকরাই, মানে অণুজীবরাই তৈরি করে। কিসের জন্য? প্রতিযোগিতা টিকে থাকার জন্য। ধরে নাও একটা এনভায়রনমেন্টে অনেকগুলো অণুজীব আছে। ধরে নাও এটা একটা এনভায়রনমেন্ট, এখানে অনেকগুলো খাবার আছে, মজার মজার খাবার আছে। এখানে আছে ধরে নাও এভাবে গোল ছত্রাক আছে, আর এখানে আছে ধরে নাও ছোট ছোট ব্যাকটেরিয়া, হ্যাঁ, এখানে মজার খাবার আছে। তারা চিন্তা করে কে কারে মারি খাবারগুলো খাইতে পারে, এই চিন্তাটা করে। এটাকে বলে প্রতিযোগিতা। কে কারে মারি খাবার খাইতে পারবে, এটা হচ্ছে প্রতিযোগিতা। এই জন্য ধরেন আমি ছত্রাকের কথাই বলি, ছত্রাক কি করবে? তার আশেপাশে কিছু কেমিক্যাল তৈরি করবে। আমি একটা দেখাচ্ছি। তার এই ছত্রাকটা তার আশেপাশে এভাবে একটা কেমিক্যাল তৈরি করে জোন তৈরি করবে। এই জোন হচ্ছে তার এলাকা। এই এলাকায় যদি ব্যাকটেরিয়া আসতে চায়, খেয়াল করো, এই এলাকায় যদি ব্যাকটেরিয়া আসতে চায়, আসতে পারবে না, হয় বাধাগ্রস্ত হবে, নাহলে মারা যাবে। তাহলে দেখো ছত্রাক কি করলো, তার আশেপাশে এরকম কেমিক্যাল রিলিজ করলো। এটাকে কি বলে? কেমিক্যাল রিলিজ করলে কি জন্য? যাতে এই ব্যাকটেরিয়াটা এই জোনে আসতে না পারে, এই খাবারগুলো খাইতে না পারে। কি সুন্দর প্রতিযোগিতা না? এই যে কেমিক্যালটা তৈরি করছে, এই কেমিক্যালটাকেই বলা হয় অ্যান্টিবায়োটিক। তার মানে নর্মালি অ্যান্টিবায়োটিকের যে জেনারেল নলেজটা আসছে এভাবে। তাহলে অ্যান্টিবায়োটিক কিন্তু নর্মালি ব্যাকটেরিয়া, ছত্রাক এরা তৈরি করে। শুধু কি ছত্রাক, ব্যাকটেরিয়াও তৈরি করতে পারে অন্য ক্ষেত্রে। এই ক্ষেত্রে আমি জাস্ট ছত্রাকটাকে দেখাইছি, ব্যাকটেরিয়াও তৈরি করতে পারে অন্য ক্ষেত্রে। তার মানে অ্যান্টিবায়োটিকগুলো অ্যাকচুয়ালি ব্যাকটেরিয়া, ছত্রাক এগুলো থেকে তৈরি করা হয়। বুঝতে পারছো? অ্যান্টিবায়োটিকের জেনারেল সংজ্ঞাটা বুঝতে পারছো? এভাবেই অ্যাক্সিডেন্টলি তোমার আলেকজান্ডার ফ্লেমিং এভাবেই পেনিসিলিয়াম ছত্রাক থেকে পেনিসিলিন নামে অ্যান্টিবায়োটিকটা আবিষ্কার করছে, লাইফ সেভিং মেডিসিন যেটাকে বলে। তার মানে অ্যান্টিবায়োটিকগুলো কোত্থেকে তৈরি হবে? ব্যাকটেরিয়া থেকে তৈরি হবে। তাহলে একটা অ্যান্টিবায়োটিকের কথা না বললেই নয়, তোমাদের বইয়ে আছে, যেটা হচ্ছে ব্যাসিলাস সাবটাইলিস থেকে তৈরি হয়। তোমরা ব্যাসিলাস সাবটাইলিস থেকে যে অ্যান্টিবায়োটিকটা তৈরি হয়, যেহেতু সাবটাইলিস আছে তাই এই অ্যান্টিবায়োটিকটার নাম হবে সাবটিলিন। যে অ্যান্টিবায়োটিকটা তৈরি করা হয় এটার নাম হবে সাবটিলিন, ঠিক আছে? আরেকটা হচ্ছে দেখো, আরেকটা হচ্ছে ব্যাসিলাস পলিমাইক্সা। যেহেতু নামে পলিমাইক্সা আছে তাই এই অ্যান্টিবায়োটিকের নাম হবে পলিমিক্সিন।
তাহলে দেখছো যে চিকিৎসা ক্ষেত্রে অ্যান্টিবায়োটিকটা অ্যাকচুয়ালি কীভাবে তৈরি হচ্ছে, এই সে ব্যাকটেরিয়া থেকেই তৈরি হচ্ছে। এবং নামগুলোও কিন্তু তাদের স্পিসিস অনুযায়ী নামগুলো হচ্ছে। দেখো স্পিসিসের নাম সাবটিলিস, নাম হয়ে যাচ্ছে সাবটিলিন। স্পিসিসের নাম পলিমেক্সা, নাম হয়ে যাচ্ছে পলিমিক্সিন। স্পিসিসের নাম, ওইটার নাম ছিল পেনিসিলিয়াম, পেনিসিলিয়াম থেকে আসছে পেনিসিলিন। সো নামগুলো এভাবে করা হয়। সো আশা করি বুঝতে পারছো। এখন চিকিৎসা ক্ষেত্রে আরেকটা জিনিস তোমার মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে ভ্যাকসিন। তোমরা এটা তো খুব কমন জানো। ভ্যাকসিনটা কিন্তু আসলে অনেকে ভ্যাকসিন বলতে বুঝে যে ভাইয়া ভ্যাকসিনটা কীভাবে তৈরি করা হয়। সো অনেকে মনে করে ভ্যাকসিনটা মানে কোনো একটা কেমিক্যাল যেভাবে তৈরি করা হয়। আসলে ভ্যাকসিন তৈরি করতে হলে তোমার জীবাণু লাগবে। ধরে নাও করোনা ভাইরাসের জন্য যে ভ্যাকসিনগুলো আবিষ্কার হয়েছে সেগুলো কিন্তু ইটসেলফ করোনা ভাইরাস দিয়েই তৈরি করা হয়েছে। এখন তোমরা বলবা ভাইয়া ভ্যাকসিন তৈরি করতে আবার আমরা ভাইরাস দিয়ে তৈরি করি, ব্যাকটেরিয়া দিয়ে তৈরি করি, যে না আমাদের ক্ষতি করতেছে তাদেরকে দিয়ে আমরা তৈরি করতেছি, কেন কি? তাহলে কি সমস্যা হবে না? আসলে সমস্যা হয় না। কেননা যে সকল ব্যাকটেরিয়া বা ভাইরাসগুলো আমরা ইউজ করি এগুলো আসলে আমরা ইনঅ্যাক্টিভ নিষ্ক্রিয় ভাইরাস অথবা ব্যাকটেরিয়া ইউজ করি, বা মৃত ভাইরাস ব্যাকটেরিয়া ইউজ করি। অ্যাকচুয়ালি আমরা এই মৃত ভাইরাস নিষ্ক্রিয় ভাইরাস এগুলো ইউজ করি অ্যান্টিজেন হিসেবে আমাদের বডিকে চিনানোর জন্য। তোমরা জানো বাইরে থেকে কোনো জিনিস যখন আমাদের শরীরে আসে আমাদের বডি এটাকে অ্যান্টিজেন হিসেবে শনাক্ত করে। অ্যান্টিজেন হিসেবে শনাক্ত করে না, বাইরের জিনিসগুলো বহিরাগত জিনিস। এই জন্য মৃত জিনিস ব্যাকটেরিয়া, মৃত ভাইরাস দিয়ে দেওয়া হয়, বা ইনঅ্যাক্টিভ ভাইরাস ইনঅ্যাক্টিভ ব্যাকটেরিয়া দিয়ে দেওয়া হয় আমাদের বডিকে চিনানোর জন্য, যাতে অ্যান্টিবডি তৈরি হয়। বুঝছো? তো কোনো সমস্যা হয় না। তো ভ্যাকসিন তাহলে ব্যাকটেরিয়া থেকে তৈরি হইতে পারে না? পারে। একটা ভ্যাকসিন হচ্ছে ডিপিটি ভ্যাকসিন। ডিপিটি ভ্যাকসিন। এখন অনেকে বলবে ভাইয়া ডিপিটি নিশ্চয়ই ফুল ফর্মটা কী হবে? ডি দেওয়া হবে ডিপথেরিয়া। ডি দিয়ে আমি দেখাচ্ছি, ডি দিয়ে হচ্ছে ডিপথেরি। ডিপথেরি যে ব্যাকটেরিয়াটা আছে এই ব্যাকটেরিয়াটাকে বলা হয় করিনিব্যাকটেরিয়াম ডিপথেরি। পি দিয়ে হচ্ছে বর্ডেটুলা পার্টোসিস। পি দিয়ে হচ্ছে পার্টোসিস। ভালোভাবে খেলবো। পি দিয়ে কি? পার্টোসিস। বইয়ে আছে, না লেখা না গেলে সমস্যা নাই। টি দিয়ে হচ্ছে ক্লস্ট্রিডিয়াম টিটানি। ক্লস্ট্রিডিয়াম টিটানি। এখানে 3 ধরনের ব্যাকটেরিয়া আছে। এই ব্যাকটেরিয়াটার নাম দেখে বোঝা যায়। দেখি বলো, ডিপথেরি দিয়ে কি হবে? ডিপথেরিয়া। এটা দিয়ে কি হবে? ডিপথেরিয়া। ডিপথেরিয়া রোগের জন্য এই ভ্যাকসিন ইউজ করা যায়। পি দিয়ে এই যে পার্টুসি, এটা হচ্ছে হুপিং কাশি। একটা হুপিং কাশি রোগের জন্য এই ভ্যাকসিনটা ইউজ করা যায়, মানে রোগ যাতে না হয়। ভ্যাকসিনটা ইউজ করা হয় মূলত রোগটা যাতে না হয়, প্রতিরোধ ব্যবস্থা আর কি ভ্যাকসিন। আর টি দিয়ে টিটানি মানে হচ্ছে ক্লস্ট্রিডিয়ামের ধনুষ্টঙ্কার যে রোগ। তার মানে এখানে অনেকগুলো রোগ, এটাকে বলা হয় মিশ্র ভ্যাকসিন। কেন বলো তো? আর এখানে 3 ধরনের ডিফারেন্ট রোগের জন্য ভ্যাকসিনটা তৈরি করা হয়েছে। একটা হচ্ছে ডিপথেরিয়া ব্যাকটেরিয়া, একটা হচ্ছে পার্টুসিস ব্যাকটেরিয়া, আর একটা হচ্ছে টিটানি মানে ব্যাকটেরিয়া। 3টা ভিন্ন ধরনের ব্যাকটেরিয়া, 3টা ভিন্ন ধরনের রোগের জন্য এটাকে এই ভ্যাকসিনটা ইউজ করা হচ্ছে। এটাকে মিশ্র ভ্যাকসিন বলা যায়, বিকজ 3 ধরনের রোগ। বুঝা গেছে? সো এটাই হচ্ছে কথা। সো এগুলো বুঝার আছে, অনেকে এগুলো মুখস্থ করো, বুঝার আছে। মেইন পয়েন্ট হচ্ছে বুঝো তুমি কেন ভ্যাকসিনটা মূলত ব্যাকটেরিয়া দিয়ে তৈরি করা হবে, কেন অণুজীব দিয়ে তৈরি করা হবে। এটা তোমাদের বডিকে চিনানোর জন্য, যাতে তোমার বডি অ্যান্টিবডি তৈরি করে এইটার এগেনস্টে স্পেসিফিক। কারণ অ্যান্টিবডি স্পেসিফিক না হলে কিন্তু মারতে পারবে না। ঠিক আছে? অ্যান্টিবায়োটিক স্পেসিফিক না হলে মারতে পারবে না। এই ব্যাকটেরিয়ার জন্য যদি স্পেসিফিক অ্যান্টিবায়োটিক তৈরি না হয় তাহলে তো একে আমরা ভবিষ্যতে মারতে পারবো না। সো ভ্যাকসিন ইউজ করা হয় ভবিষ্যতের জন্য, প্রতিরোধ ব্যবস্থা। ভ্যাকসিনটা ইউজ করে প্রতিরোধ ব্যবস্থা, ভবিষ্যতে যাতে তুমি আক্রান্ত না। এই যে সবাইকে করোনা ভাইরাসের ভ্যাকসিন দেওয়া হচ্ছে কেন? যাতে আমি করোনা ভাইরাসের আক্রান্ত না হই। এই জন্য না যে আমি করোনা ভাইরাসের আক্রান্ত হয়েছি এই জন্য আমাকে ভ্যাকসিন দিচ্ছে, ব্যাপারটা এরকম না। সো ভ্যাকসিন হচ্ছে অ্যাকচুয়ালি প্রতিরোধ ব্যবস্থা। আর কেন ভ্যাকসিন, ব্যাকটেরিয়া, ভাইরাস এগুলো দিয়ে দেওয়া হয়? আমাদের বডিকে ওই জীবাণুটাকে চিনানোর জন্য, যাতে আমার ব্যাকটেরিয়া ওই স্পেসিফিক জীবাণুর জন্য স্পেসিফিক অ্যান্টিবডি তৈরি করে রাখে। ভবিষ্যতে যদি ওই জীবাণুটা আসে তাহলে আমার অ্যান্টিবডি তো রেডি করা আছে, তাহলে ওইটারে মেরে ফেলবে। সো বোঝা গেছে? সো বুঝতে হবে এগুলা। ওকে, দেখো শিল্পক্ষেত্রেটা অবশ্যই পড়বা। শিল্পক্ষেত্রটা অবশ্যই পড়বা। শিল্প না, কৃষিক্ষেত্রে পড়বা। শিল্প বলতেছি।
কৃষিক্ষেত্রেটা অবশ্যই পড়বা। কৃষিক্ষেত্রে দেখবা বইয়ে আছে মাটির উর্বরতা বৃদ্ধি, এখানে আর আমি কি বলবো, মাটির উর্বরতা বৃদ্ধি পড়ো। তারপর আরেকটা খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে নাইট্রোজেন সংবন্ধনে। এক নম্বর হচ্ছে মাটির উর্বরতা বৃদ্ধি, একটা হচ্ছে নাইট্রোজেন সংবন্ধনে। এটা ইম্পর্টেন্ট, কারণ নাইট্রোজেনটা তোমরা জানো যে নাইট্রোজেন গঠিত বিভিন্ন পদার্থ আমাদের বৃদ্ধির জন্য, উদ্ভিদের বৃদ্ধির জন্য খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু নর্মালি নাইট্রোজেনটা উদ্ভিদ ন্যাচারালি বলতেছি, ন্যাচারালি নাইট্রোজেনটা উদ্ভিদ মাটি থেকে পায় না, বায়ুমণ্ডল থেকে। এখন বায়ুমণ্ডল থেকে উদ্ভিদ নাইট্রোজেন আনবে কী করবে? এজন্য নাইট্রোজেন সংবন্ধন করার জন্য কিছু ব্যাকটেরিয়া লাগে। ওই ব্যাকটেরিয়াগুলোই বায়ুমণ্ডল থেকে নাইট্রোজেনকে উদ্ভিদের মূলে ফিক্স করে। এরকম ব্যাকটেরিয়ার নাম অবশ্যই মনে রাখবা, কারণ এগুলো এমসিকিউতে আসবে। বিভিন্ন ভর্তি পরীক্ষায় আসবে, তাই এগুলো তোমাকে মনে রাখতে হবে। অ্যাজোডোব্যাক্টার বই আছে, এটা মনে রাখতে হবে। সিওডোমোনাস, এগুলো বিভিন্ন ভর্তি পরীক্ষায় আসবে। সিওডোমোনাস এছাড়া এমসিকিউতে আসবে। আর এটা হচ্ছে ক্লস্ট্রিডিয়াম। এগুলো কি করে বলো তো? এগুলো তোমার ওই যে বায়ুমণ্ডল থেকে নাইট্রোজেন এনে উদ্ভিদের মূলে ফিক্স করে দেয়, তাহলে উদ্ভিদ নাইট্রোজেন পাই গেল। ঠিক আছে, আচ্ছা। তারপর আরেকটা পড়বা রাইজোবিয়াম, এটাও মনে রাখবা, রাইজোবিয়াম জাতীয় গণ ব্যাকটেরিয়া। এই ব্যাকটেরিয়াটা কি করে? বায়ুমণ্ডল থেকে নাইট্রোজেন এনে মূলের নোডিউলে ফিক্স করে, এনে মূলের নোডিউল গঠন করে। নোডিউল মানে কি তোমরা জানো যে নোডিউল মানে হচ্ছে গুটি গুটি অবস্থা, যেটা মূলে এই ব্যাকটেরিয়াটাই তৈরি করে। কেন তৈরি করে? নাইট্রোজেন সংবন্ধনের জন্য। রাইজোবিয়াম জাতীয়, এগুলোকে শিম জাতীয় বলে, শিম জাতীয়। তোমরা শিম জাতীয় উদ্ভিদগুলো যদি দেখো, তাদের মূলটা যদি টেনে যদি দেখো, মূলে দেখবে এরকম গুটি গুটি জিনিস আছে। এই গুটি গুটি জিনিসগুলোকে বলা হয় নোডিউল। এটা অ্যাকচুয়ালি কারা গঠন করে? এই রাইজোবিয়াম ব্যাকটেরিয়াটা। রাইজোবিয়াম ব্যাকটেরিয়া নোডিউলটা কেন গঠন করে? কারণ এই নাইট্রোজেনটা সংবন্ধন করার জন্য। কারণ নাইট্রোজেন সংবন্ধনের জন্য প্রয়োজনীয় এনজাইম এই নোডিউলে থাকবে। এনজাইম ছাড়া কোনো কাজ নাই। নাইট্রোজেন সংবন্ধনের জন্য প্রয়োজনীয় এনজাইম এই নোডিউলে থাকবে, তাই এরা নোডিউল গঠন করে নাইট্রোজেনটাকে ফিক্স করে। নোডিউল মানে কি? গুটি গুটি দেখবা, কিছু মূল টানলে দেখবা মূলে শিম জাতীয় গাছগুলো দেখতে পারো, অথবা মেবি লজ্জাবতী গাছেও তুমি পাইতে পারো। আমি জানি না, আমি শিওর না। লজ্জাবতী গাছ একবার তুলে দেখিও, ওর মূল দেখিও। লজ্জাবতী গাছ তো পাওয়া যায়, মূল দেখবা গুটি গুটি থাকবে। এই গুটি গুটি এগুলো হচ্ছে নোডিউল। কেন করে এগুলো? এগুলোতে এনজাইম থাকে, যে এনজাইম দিয়ে নাইট্রোজেনটাকে কি করা হয়? ফিক্স করে বিক্রিয়ার মাধ্যমে নাইট্রোজেন গঠিত পদার্থ তৈরি করা হয়। এটাই হচ্ছে কথা। তারপর গুরুত্বপূর্ণ যে টপিক, সেটা হচ্ছে কৃষিক্ষেত্রে তো গেছে। এটা হচ্ছে 3 নাম্বার হচ্ছে নাইট্রিফিকেশন। এটা অবশ্যই লিখবা, নাইট্রিফিকেশনটা অবশ্যই লিখবা। নাইট্রিফিকেশন বলতে বোঝাচ্ছে অ্যামোনিয়া জাতীয় যে পদার্থগুলো আছে, অ্যামোনিয়া গঠিত যে পদার্থগুলো আছে, এটাকে নাইট্রাইট আয়নে কনভার্ট করা। নাইট্রিফিকেশনে কিন্তু ব্যাকটেরিয়ার হাত আছে। অ্যামোনিয়াকে কোথায়? নাইট্রাইট আয়নে কনভার্ট করা। তা দুইটা ধাপে হয়। একটা হচ্ছে প্রথমে এই অ্যামোনিয়াটা নাইট্রাইট হয়, নাইট্রাইট NO2- হয় প্রথমে। এবং এখানে যে ব্যাকটেরিয়াগুলো কাজ করে এগুলো মুখস্থ করবা। একটা হচ্ছে নাইট্রোমোনাস ব্যাকটেরিয়া, আর একটা হচ্ছে নাইট্রোকক্কাস। এই ব্যাকটেরিয়াগুলা হেল্প করে নাইট্রোকে এটা করতে। 2 নম্বর ধাপে NO2- ফাইনালি কি হবে? NO3- হবে। এখানে আরেকটা ব্যাকটেরিয়া কাজ করবে, সেটা হচ্ছে নাইট্রোব্যাক্টর। দেখো নাইট্রো কথাটা কেন আসছে? কারণ নাইট্রোজেন, অ্যামোনিয়া, নাইট্রোজেন, নাইট্রিফিকেশন, তাই এটার নাম হচ্ছে নাইট্রিফিকেশন। আর এই ধরনের ব্যাকটেরিয়াকে কি বলে? যারা নাইট্রিফিকেশন করে ওই ধরনের ব্যাকটেরিয়াকে কি বলে? নাইট্রিফাইং ব্যাকটেরিয়া। দেখো নাম দেখে বোঝা যায়, নাইট্রিফাইং ব্যাকটেরিয়া। এমসিকিউতে যদি আসে নিচের কোনটি নাইট্রিফাইং ব্যাকটেরিয়া, এই 3টার মধ্যে একটা অপশনে পাবা, বা 3টাও পাইলে 3টাই অ্যান্সার দিবা। নাইট্রিফাইং ব্যাকটেরিয়া কেন বলতেছে? কারণ তারা নাইট্রিফিকেশন করে, এই জন্য নাইট্রিফাইং ব্যাকটেরিয়া বলতেছে। লজিক আছে, ঠিক আছে? নাইট্রিফিকেশন পড়ে ফেলবা। তারপর আরেকটা জিনিস অবশ্যই জানবা, সেটা হচ্ছে পতঙ্গনাশক হিসেবে। 4 নম্বর হচ্ছে কৃষিক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, কৃষিক্ষেত্রে অবশ্যই লিখবা পতঙ্গনাশক। তোমরা জানো কীট পতঙ্গ মারার জন্য ফসলেতে কীট পতঙ্গ এসে ওগুলো নষ্ট করে ফেলে। তো কীট পতঙ্গনাশকের জন্য একটা গুরুত্বপূর্ণ ব্যাকটেরিয়া ইউজ করা হয়, যেটার নাম হচ্ছে বিটি। তোমরা অনেকে নাম শুনবা বিটি বেগুন।
তোমরা অনেকে নাম শুনবা বিটি, বেগুন। বিটি মানে কি? বিটি হচ্ছে একটা ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়াটার নাম হচ্ছে ব্যাসিলাস। প্রথমে বি দিয়ে হচ্ছে ব্যাসিলাস, ব্যাসিলাস। টি দিয়ে হচ্ছে থুরেনজিয়েন্সিস, থুরেনজিয়েন্সিস, এটা একটা ব্যাকটেরিয়া, ব্যাসিলাস থুরেনজিয়েন্সিস। এই ব্যাসিলাস থুরেনজিয়েন্সিস তার একটা স্পেশাল ফাংশন হচ্ছে এটার একটা জিন আছে, যে জিনটা কেমিক্যাল তৈরি করে, কেমিক্যাল তৈরি করে কীট পতঙ্গ মারে, কীট পতঙ্গ মারে। তাই কি করা হয়, এই বিটিটাকে স্প্রে হিসেবে ইউজ করে ছিটাই দেওয়া হয়, যাতে এই বিটি যে জিন আছে, জিনটা কেমিক্যাল তৈরি করে এবং ওই কেমিক্যালটা দিয়ে কাকে মারানো হয়? কীট পতঙ্গগুলোকে মারা হয়। এই জন্য বিটি ব্যাকটেরিয়াটা ইউজ করা হয় ব্যাসিলাস থুরেনজিয়েন্সিস, কীট পতঙ্গ মারার জন্য। বোঝা গেছে? এগুলোকে ওকে, আর বলার দরকার নেই। তারপর আরও আছে, এগুলো বই থেকে একটু পড়ে নেবে, এগুলো তো বক্কর চক্কর কত কিছু আছে, এগুলো একটু পড়ে নেবে। এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, এগুলো সৃজনশীলের জন্য ইম্পর্টেন্ট, এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। সো এগুলোকে হেলাই ফেলা করে দেওয়া যাবে না। তারপর তোমরা যেটা অবশ্যই পড়বা সেটা হচ্ছে ব্যাকটেরিয়ার অপকারিতা। অপকারিতাটা তো অবশ্যই পড়বা, কারণ গুরুত্ব বলতে উপকারিতা অপকারিতা দোনোটাই থাকে, তো সবই পড়বা, উপকারিতাও পড়বা অপকারিতাও পড়বা। তো অপকারিতা মানে মানুষে কিছু রোগ সৃষ্টি করে, এগুলো লিখতে পারো। মানুষে রোগ সৃষ্টি করে যে ব্যাকটেরিয়াগুলোর নাম একটা টেকনিক দিয়ে মনে রাখবা। টেকনিকটা হচ্ছে গনিমিয়া, গনিমিয়াটা, গনিমিয়াটা, গনিমিয়াটা যদি ধোকা খায়, যদি ধোকা খায়, খাইয়ে কিছু নাই, গনিমিয়াটা যদি ধোকা খায়, এটা দিয়ে মনে রাখবা। গ দিয়ে হচ্ছে গনোরিয়া নামক যে ডিজিজ, গ দিয়ে হচ্ছে গনোরিয়া। নি দিয়ে হচ্ছে নিউমোনিয়া, নিউমোনিয়া যেগুলো ব্যাকটেরিয়া দিয়ে হয়। মি দিয়ে হচ্ছে মেনিনজাইটিস। আ দিয়ে হচ্ছে আমাশয়। টা দিয়ে হচ্ছে টাইফয়েড। জ দিয়ে হচ্ছে যক্ষা, সব ব্যাকটেরিয়া দিয়ে হয়। ডি দিয়ে হয় ডিপথেরিয়া, সব ব্যাকটেরিয়া দিয়ে হয়। ধো দিয়ে হচ্ছে ধনুষ্টঙ্কার। কা দিয়ে হচ্ছে কাশি, একটা হচ্ছে কাশি, কাশিটা হচ্ছে হুপিং কাশি, আর একটা হচ্ছে কলেরা। কলেরা নাম তো সবাই শুনছো, খাই দিয়ে কিছু নাই। তাহলে এগুলো হচ্ছে ব্যাকটেরিয়া গঠিত কিছু রোগের নাম। গনোরিয়া, নিউমোনিয়া, মেনিনজাইটিস, আমাশয়, টাইফয়েড, যক্ষা, ডিপথেরিয়া, ধনুষ্টঙ্কার, কাশি, কলেরা, এগুলো তোমরা ইজিলি মনে রাখতে হবে। গনোরিয়া যে ব্যাকটেরিয়াটা দেয় ওটার নাম কিন্তু গনোরি থাকবে, তো এটার নাম হচ্ছে নেইজেরিয়া গনোরি। নেইজেরিয়া গনোরি দিয়ে গনোরিয়া হয়। এসব তোমার তো মুখস্থ করতে হবে, তুমি জাস্ট এমসিকিউ আসলে যাতে পারো, নামে বোঝা যাবে। নিউমোনিয়া, ডিপ্লোকক্কাস নিউমোনি, নামে বোঝা যাবে নিউমোনি। মেনিনজাইটিস, তারপর আমাশয়, আমাশয় হচ্ছে সালমোনেলা ডিসেন্টেরি, ডিসেন্টেরিকে আমরা কিন্তু আমাশয় বলি। ডিসেন্টেরি মানে বুঝো তো পাতলা পায়খানা, আমাশয় বলি ডিসেন্টেরি। টাইফয়েড, তারপর টাইফয়েডের নাম পাবা সালমোনেলা টাইফি, টাইফি। যক্ষা, যক্ষাটা মনে রাখবা, যক্ষাটা হচ্ছে মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, খুবই ইম্পর্টেন্ট, মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। ডিপথেরিয়া নামে বোঝা যাবে কর্নিব্যাকটেরিয়াম ডিপথেরি। ধোকা, ধনুষ্টঙ্কার বোঝা যাবে টিটেনাস, ক্লস্ট্রিডিয়াম টিটেনাস। কাশি দিয়ে হচ্ছে ওই যে বর্ডেডোলা পার্টেসিস, হুপিং কাশি। কলেরা হচ্ছে বিব্রিও কলেরি। সো এগুলা কোন ব্যাকটেরিয়াটা কাজ করে এটা জানবা। আরেকটা এদিকে রাখো, গনোরিয়ার সাথে লিখো সিফিলিস। সিফিলিস মনে রাখবা, এই গনোরিয়া আর সিফিলিস হচ্ছে এসটিডি। তোমরা এসটিডি মানে জানো? সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ। সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ যদি পরীক্ষায় আসে, নিচের কোনটি ব্যাকটেরিয়া গঠিত এসটিডি পরীক্ষায় আসে? নিচের কোনটি ব্যাকটেরিয়া গঠিত এসটিডি? এসটিডি মানে কি? সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ। তাহলে একটা হচ্ছে গনোরিয়া আর একটা হচ্ছে সিফিলিস। এই দুইটা ব্যাকটেরিয়ার কারণে হয় এবং এই দুইটা সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ। জাস্ট এটাই মনে রাখবা। ব্যাকটেরিয়া অপকারিতা আসলে এগুলাই লিখে দিবা, আর লেখার দরকার নেই। তুমি কি রচনা লিখবা নাকি? 4 নম্বরে আসবে বেশি হলে। তুমি কি রচনা লিখবা নাকি? 4 নম্বরে আসবে। সো অপকারিতা এটা লিখে দিবা, আর উপকারিতা তো আছেই, লিখে দিবা। যদি গুরুত্ব আসে ওগুলো লিখে দিবা, আর স্পেসিফিকভাবে যদি বলে তাহলে লিখে দিবা। শেষ, আর পড়ার দরকার নেই।
শেষ, আর পড়ার দরকার নেই। ওকে, আমাদের চ্যাপ্টারটা শেষ, আমরা ফাইনালি এই চ্যাপ্টারটা শেষ করছি। বিস্তারিত পড়াইতে গেলে একটু সময় লাগে। তোমাদের আহামরি এভাবে এখনও সময় আসে নাই যে তোমরা দৌড় মারবা, তোমাদের এই সময়টা এখনও আসে না যে তোমাদেরকে দৌড় দিতে হবে, স্টিল অনেক সময় আছে। তোমরা যদি জানো তোমাদের পরীক্ষাটা কিন্তু মেবি জুনের দিকে হবে, তো আমি তোমাদের হাতে দেখতেছি আরও 5 মাসের মতো সময় আছে, যদিও তোমাদের কলেজে প্রিটেস্ট টিটেস্ট আছে, তবুও এখনও তোমাদের দৌড়ানোর মতো সময় আসে নাই। সো এই জন্য ভাইয়ারা এখনও ডিটেলস পড়াচ্ছি। যখন মনে হবে খুব ফাস্ট জানার দরকার তখন আমরা অবশ্যই ফাস্ট জানবো। প্রথমে ডিটেলস পড়ো, ঠিক আছে? ওগুলো নিয়ে তোমাদের টেনশন করতে হবে না, তোমরা জাস্ট ডিটেলস পড়ে যাও, বেসিক ক্লিয়ার রাখো। বেসিক যদি, আমি বারবার বলতেছি, তুমি যদি একাডেমিক পজিশনে বেসিক ক্লিয়ার রাখতে পারো তোমার অ্যাডমিশনটা ক্লিয়ার হয়ে যাবে। বিকজ অ্যাডমিশনটা কিন্তু একাডেমিকের উপর অনেকটা নির্ভর করে। তুমি একাডেমিকে যত বেসিক অর্জন করবা অ্যাডমিশনে তোমাকে তত এগিয়ে রাখবে। তো একাডেমিক বেসিকটার দিকে বেশি বেশি ফোকাস দাও, তাহলে তোমার অ্যাডমিশনে মনে রাখাটাও অনেক সোজা হয়ে যাবে। কারণ অ্যাডমিশনে একটু প্রেশার থাকে, যার কারণে তোমার যদি একাডেমিকটা ভালোভাবে ক্লিয়ার না হয়, তোমার দেখা যাচ্ছে যে একাডেমিকটা তোমাকে অ্যাডমিশনে কি ক্লিয়ার করতে হচ্ছে, তাহলে কেমনে কি তুমি এত প্রেশার কেমনে নিবা? তো এখন থেকে যদি ভালোভাবে বেসিকগুলো ক্লিয়ার করে রাখো তাহলে তোমার অ্যাডমিশনটা অনেক অনেক সহজ হয়ে যাবে। আদারওয়াইজ তোমাকে অনেক কষ্ট করতে হবে, যেটা সবাই পারে না। আচ্ছা, এখানে আরও 2টা জিনিস আছে, একটা হচ্ছে ব্যাকটেরিয়াজনিত রোগ আর একটা হচ্ছে কলেরা। এই 2টা জিনিস পরীক্ষায় আসে না, তোমরা এই 2টা জিনিস এমসিকিউর জন্য পড়ে রাখবা, তাই আমি এই 2টা জিনিস পড়াচ্ছি না। ব্যাকটেরিয়াজনিত রোগ এবং একটা হচ্ছে ধানের ব্লাইট আর একটা হচ্ছে কলেরা, এই 2টা জিনিস পরীক্ষার সৃজনশীল আসে না, তোমরা এই 2টা জিনিস এমসিকিউর জন্য পড়ে রাখবা। তো এই চ্যাপ্টারটা আমি আর আগাচ্ছি না। নেক্সট ক্লাসে আমাদের জেনেটিক্স ধরবো, আমরা জেনেটিক্স চ্যাপ্টারটা ধরবো, খুবই মজার চ্যাপ্টার। তো তোমরা সবাইকে জানাই দিবা জেনেটিক্স চ্যাপ্টারটা আমরা ধরে ফেলবো। তো তোমরা সেভাবে প্রস্তুতি নিবা, নতুন একটা চ্যাপ্টার শুরু করো। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।